So let us start the session. So today's topic is qualitative theory of differential equations, and this is part one of the discussion. And this lecture will be given by Subroto Godai. He is a visiting faculty of Women's College, Bardhaman. So I would like to request Subroto, please start your session. থ্যাংক ইউ স্যার। তো আজকে আমরা যে লেকচারটায় যে প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করব সেটা প্রথমে বলে দিই যে কি কি প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব হোয়াট ইজ অ্যান ওয়েল পোস্ট কন্ডিশন। দ্বিতীয়ত আমরা যাব যে হোয়াট ইজ দ্য বেসিক ফেনোমেনা অফ সেকেন্ড সলিউশনস অফ সেকেন্ড অর্ডার লিনিয়ার অ্যান্ড নন হোমোজিনিয়াস as well as homogeneous differential equation, and তারপর আমরা যাব সলিউশন অফ সিস্টেম অফ nth অর্ডার নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই তিনটে জায়গার উপর আমরা বেসিক্যালি আজকে আলোচনাটা করব। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন সম্বন্ধে আমাদের প্রাথমিকভাবে সবার কাছে কিছু না কিছু একটা ধারণা আছে যে হোয়াট ইজ অ্যান ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যান্ড হোয়াট ইজ অ্যান অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যান্ড হোয়াট ইজ দ্য এম অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যদি আমি ডেফিনেশন বলি, তো আমাকে বলতে হবে যে এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ এ রিলেশন বিটুইন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড ইট ফার্স্ট অর হায়ার অর্ডার ডেরিভেটিভ। আর অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলবো না, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলবো যে ইকুয়েশনটাতে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা এক এক তো তাকে আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলবো। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যদি আমি বলতে যাই যে প্রয়োগ কোথায়, ইউজ কোথায়, তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে কোনো যে জেনারেল ল অফ নেচারকে যদি ব্যাখ্যা করার জন্য বা যে কোনো অ্যাপ্লিকেশন অফ ফিজিক্যাল, বায়োলজি, সোশ্যাল, ইকোনমিক্যাল, আদার যে কোনো ডাইনামিক্যাল সিস্টেমকে ব্যাখ্যা করার জন্য আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন লাগে। ঠিক আছে, তো আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়ার আগে একটা টার্ম বুঝে নেবো, যে টার্মটার নাম হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেলিং। হোয়াট ইজ ইন ম্যাথমেটিক্যাল মডেলিং? ম্যাথমেটিক্যাল মডেলিংটা কি? তো যদি ডেফিনেশন বলি যে ম্যাথমেটিক্যাল মডেলিং এর ডেফিনেশন, তো a mathematical model is a description of a system using mathematical concept and language। অর্থাৎ কি না, ম্যাথমেটিক্যাল মডেলিং হচ্ছে কোন একটা ফিজিক্যাল ফেনোমেনাকে যদি আমি ম্যাথমেটিক্স এর রূপ দিতে চাই, তাহলে যে জিনিসটা দাঁড়াবে আমার কাছে সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেলিং। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যেমন যখন একটা পার্টিকেল সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করে, তখন তার কিছু ওই পার্টিকেলটা কি করে না, একটা সার্টেন ল অফ নেচারকে ফলো করে। যেমন যদি আমি ডেফিনেশন বলি যে সিম্পল হারমোনিক মোশন, দ্য মোশন অফ এ পার্টিকেল মুভিং অ্যালং এ স্ট্রেট লাইন উইথ এন অ্যাক্সেলারেশন হুজ ডিরেকশন অলওয়েজ টুয়ার্ডস এ ফিক্সড পয়েন্ট অন দ্য লাইন। তাহলে এইটা হচ্ছে, এই কোনো পার্টিকেল যদি এই বিহেভিয়ারটাকে ফলো করে, তাহলে যে মোশনটাকে এক্সিকিউট করবে সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। তার জন্য আমরা যে মোশন অফ দ্য পার্টিকেল কিভাবে আমরা ডিরাইভ করি, সেটা হচ্ছে এক্স এম এক্স ডবল ডট ইকুয়াল টু মাইনাস এম কে এক্স। ঠিক আছে, এবারে কোনো পার্টিকেল যদি আন্ডার গ্র্যাভিটি মোশন থাকে, তাহলে তার জন্য একটা আলাদা ইকুয়েশন আমরা ডিফাইন করি। যেমন মোশন আন্ডার গ্র্যাভিটির ইকুয়েশন এম ওয়াই ডবল ডট ইকুয়াল টু মাইনাস এম জি অ্যান্ড এম এক্স ডবল ডট ইকুয়াল টু জিরো। তাহলে এই কোনো মোশন যদি আন্ডার গ্র্যাভিটি হয়, তাহলে এই মডেলটাকে ফলো করে। আর কোনো যদি পার্টিকেল যদি সেন্ট্রাল অরবিটের অ্যালং যদি মুভ করে, তাহলে তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন একটা আলাদা হবে। তাহলে তাহলে আমি দেখছি কি না, পার্টিকেল গুলো এক একটা আলাদা আলাদা ল অফ নেচার ফলো করলে একটা আলাদা আলাদা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করছে। যেমন সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ফর্ম করবে পার্টিকেলটা, সেটা নিশ্চয়ই মোশন আন্ডার গ্র্যাভিটির আন্ডার সেম ইকুয়েশন ফলো করবে না, কারণ দুটো আলাদা ল অফ নেচার দ্বারা গাইডেড হচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে এক একটা আলাদা হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেল। যেমন সিম্পল হারমোনিক মোশন একটা ম্যাথমেটিক্যাল মডেল বা মোশন হ্যালো আন্ডার গ্র্যাভিটি। হ্যালো হ্যালো সুব্রত, হ্যালো সুব্রত, হ্যাঁ বলছি তোমার স্ক্রিনটা অফ হয়ে গেছে। ও আছে আছে হ্যাঁ শুনতো। হ্যাঁ আসছে আসছে। আচ্ছা ঠিক আছে। তো ম্যাথমেটিক্যাল মডেল হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা বেশ গুরুত্বপূর্ণ জায়গা।
বা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সেও ম্যাথমেটিক্যাল মডেলকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় রাখা হয়েছে। আগে যে অর্থাৎ আমাকে দেখতে হবে যে পার্টিকেলটা যে মোশনটা আমাকে দিচ্ছে সেই মোশনটা ভ্যালিড ফর্ম দিচ্ছে কিনা, সেই যে ডিসকাশনটা সেটা ম্যাথমেটিক্যাল মডেলের আন্ডারে করা হয়। ভ্যালিড ম্যাথমেটিক্যাল ফর্ম মডেল আনা কিন্তু আমাদের বিশাল একটা ভালো রকম উদ্দেশ্য থাকে। যেমন কি রকম, আমি আস্তে আস্তে লেকচারে বলছি যে ম্যাথমেটিক্যাল মডেলের কি প্রয়োজনীয়তা বা জিনিসটা কি বেসিক্যালি পরে ডিসক্রাইব করছি। তো এরপর আমরা যেটা দেখব যে একটা ম্যাথমেটিক্যাল মডেল ডিফাইন করার জন্য তিনটে প্রবলেমের আমাদের সম্মুখীন হতে হবে। কি কি সে প্রবলেম? ফার্স্ট প্রবলেম হচ্ছে এই, আচ্ছা সবাই শুনতে পাচ্ছ তো এটা? হ্যালো হ্যাঁ, শোনা হ্যালো যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যালো হ্যাঁ। আচ্ছা আচ্ছা বলবে, হ্যাঁ। তাহলে ম্যাথমেটিক্যাল মডেলকে ডিফাইন করার জন্য আমাদের তিন ধরনের প্রবলেম আমাদের সম্মুখীন হতে হবে। একটা হচ্ছে সুব্রত এক্সিস্টেন্সিয়াল প্রবলেম। সুব্রত আমি একটু হ্যাঁ হ্যাঁ বলছি যে একটু আউটসাইড ওয়েস্ট বেঙ্গলও কয়েকজন আছে, সো তুমি মাঝে মাঝে একটু মানে ইংলিশ ভার্সনও বলো আর কি, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ, তোমার মতো করে আর কি, কোনো এমনি সমস্যা নেই। আচ্ছা। তো defining a mathematical model, হুম we face the some problem regarding this topic. The first is existential problem, and second is uniqueness problem, and third is solution depend on initial condition. ঠিক আছে, তো এই তিনটে কিভাবে ডিফাইন করব প্রবলেম গুলো? ফার্স্ট ইজ এক্সিস্টেন্সিয়াল প্রবলেম। আমি এমন একটা ম্যাথমেটিক্যাল সিস্টেম নিলাম, যেমন পিকচারে দেখা শো করছে যে একটা সিম্পল পেন্ডুলাম ভার্টিক্যালি ডিসপ্লেস করছি ওকে, যেখানে অ্যাঙ্গেলটা আমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিয়ে ইন টার্মস অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিয়ে এক্সপ্রেস করেছি। তাহলে যদি মোশন অফ দ্য সিম্পল পেন্ডুলাম দেখি, তাহলে আমার কাছে যে মোশনটা দাঁড়াবে d2y/dt2 প্লাস g/l sin y ইকুয়াল টু 0। তাহলে এটা একটা সেকেন্ড অর্ডার নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। একে যদি আমি সলভ করতে যাই উইথ দ্য কন্ডিশন y অফ 0 ইকুয়াল টু y0 অ্যান্ড y ড্যাশ 0 ইকুয়াল টু 0, তাহলে আমার কাছে ইন জেনারেল একে সলভ করার কোনো মেথড অ্যাভেলেবেল নেই এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে। হ্যাঁ, এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার আমার কাছে ইন জেনারেল কোনো ম্যাথমেটিক্যাল কোনো মডেল কিন্তু সলভ করার কোনো মেথড কিন্তু নেই। তাহলে আমি যে ম্যাথমেটিক্যাল মডেলটাকে যেটা কনস্ট্রাক্ট করেছি সেটা নিশ্চয়ই কিছু ভুল আছে ম্যাথমেটিক্যাল মডেলের মধ্যে, কনস্ট্রাকশন প্রবলেম আছে। তার মানে কি, আমাকে সঠিকভাবে এই যে প্রবলেমটা এটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল প্রবলেম, তাহলে আমাকে আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই দ্য ক্লাস অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন which admits the solution is indeed a very important problem of mathematical theory. অথবা মডেলটা আমাকে ডিফাইন করার জন্য আমাকে ভ্যালিড মডেল পেতে হবে, তাহলে আমি বলতে পারবো যে প্রবলেমটা এক্সিস্ট করছে। আমি এখানে যে পেন্ডুলামটার যে মোশনটাকে ব্যাখ্যা করার জন্য আমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই কে ইন টার্মস অফ অ্যাঙ্গেল এক্সপ্রেস করেছি, তার জন্য এই প্রবলেমটা কিন্তু আমাকে অ্যারাইজ করছে। সেটাই যে প্রবলেমটা হয়েছে ম্যাথমেটিক্যাল মডেল ডিফাইন করার জন্য, সেটা হচ্ছে প্রথমে ফার্স্ট হচ্ছে এক্সিস্টেন্সিয়াল প্রবলেম। সেকেন্ড ইজ ইউনিকনেস প্রবলেম। হোয়াট ইজ ইউনিকনেস প্রবলেম? না, আমি যদি we consider the differential equation dx dt equal to x to the power half with the condition x of 0 equal to 0, তাহলে দেখা যাবে যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে সলভ করলে মোর দেন ওয়ান সলিউশন আছে, মোর দেন ওয়ান সলিউশন। তাহলে এই ধরনের, তাহলে যদি আমি ম্যাথমেটিক্যাল মডেল ডিফাইন করতে যাই যেটা গাইডেড হচ্ছে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন দ্বারা, তাহলে আমাদের কিন্তু ইউনিকনেস প্রবলেমকে ফেস করতে হচ্ছে। তাহলে এটা হচ্ছে প্রবলেম অফ ইউনিকনেস। অ্যান্ড লাস্ট অফ দা হচ্ছে যে সলিউশন ডিপেন্ডস অন ইনিশিয়াল কন্ডিশনস। যদি আমি কোনো একটা ম্যাথমেটিক্যাল মডেলকে যদি এই ইকুয়েশন দ্বারা গাইডেড করি dx dt ইকুয়াল টু x উইথ x অফ 0 ইকুয়াল টু 0 সলভ যদি করি, তাহলে আসছে আমার কাছে x ইকুয়াল টু ট্রিভিয়াল সলিউশন। কিন্তু যদি আমি এখানে ইনিশিয়াল কন্ডিশনটা হালকা যদি চেঞ্জ করে দিই, যেমন x অফ 0 ইকুয়াল টু 0 জায়গায় যদি আমি x অফ 0 ইকুয়াল টু ইপসাইলন নিয়ে নিই when ইপসাইলন গ্রেটার দেন 0, তাহলে যে পার্টটা মানে কি, আমি একটা মোশনকে পার্টার মোশন দিচ্ছি এখানে, ইনিশিয়াল কন্ডিশনটা চেঞ্জের মাধ্যমে মোশনটাকে স্লাইডলি ডিসপ্লেস করছি। তাহলে ডিসপ্লেস যে সলিউশনটা দাঁড়াবে আমার কাছে x টি ইকুয়াল টু ইপসাইলন ইনটু ই টু দি পাওয়ার টি।
ফার্স্টে যখন আমি এক্স অফ জিরো ইকুয়াল টু জিরো নিয়েছিলাম তখন আমার কাছে ট্রিভিয়াল সলিউশন চলে এসেছিল, যে সলিউশনটা বাউন্ডেড। কিন্তু যেই আমি ইনিশিয়াল কন্ডিশনটাকে চেঞ্জ করে দিলাম এক্স অফ জিরো ইকুয়াল টু ইপসাইলন, তখন সলিউশন অফ দ্য পার্ট মোশন চলে এলো আমার কাছে এক্স টি ইকুয়াল টু ইপসাইলন ইন্টু ই টু দি পাওয়ার টি, যেটা আনবাউন্ডেড অ্যাট টি টেন্ডস টু ইনফিনিটি। তাহলে একটা ম্যাথমেটিক্যাল মডেল যখন আমাকে ভ্যালিড ম্যাথমেটিক্যাল মডেল ডিফাইন করতে হচ্ছে, তাহলে তিন ধরনের প্রবলেম আমরা পাচ্ছি। বেসিক্যালি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যত রকমের থিওরি আছে, যত রকমের বলতে এক্সিস্টেন্স ইউনিকনেস বা সেকেন্ড অর্ডার নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, বেসিক্যালি এই তিনটে কেসকে যাতে না অ্যারাইজ করে সেই জন্য হ্যাঁ ডেভেলপ সুব্রত, করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ সুব্রত, আমি অচিন্ত দা বলছি, মানে তুমি আমাকে চেনো নিশ্চয়ই। তো হ্যাঁ হ্যাঁ অচিন্ত দা, হ্যাঁ, হ্যাঁ তো একটা কথা ছিল এখানে, সেটা হচ্ছে হ্যাঁ তোমার যদি আমি এই লিপসিজ কন্ডিশন কি এর উপর স্যাটিসফাই করা যাবে, মানে এর এই কন্ডিশন গুলোর উপর তুমি ধরো ইউনিকনেস এর কথাটা বললে, তো হ্যাঁ ইউনিকনেস হ্যাঁ থেকে আমি কি লিপসিজের কথায় আসতে পারি, মানে এখানটা থেকে কিছু লিপসিজের কিছু তোমার কি সম্পর্কযুক্ত আছে, এইখানটা আমাকে একটু হ্যাঁ, ক্লিয়ার করো। অবশ্যই অবশ্যই। দেখো লিপসিজটা আমি এখনো বলছি না, হ্যাঁ কারণ কারণ লিপসিজ বলতে গেলে আমাকে প্রিভিয়াস আগে মানে ফার্স্ট অর্ডার লিনিয়ার নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে ডিরাইভ করতে হবে, ঠিক আছে। আমি সেই জন্য এখন লিপসিজ কন্ডিশন বা এক্সিস্টেন্স এন্ড ইউনিকনেস অফ ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ওটাতে আমি আচ্ছা কিছু এখনো কমেন্ট কিছু করব না, ঠিক আছে। ওটাতে আচ্ছা, এখন তুমি আমি ওই কিছু বলবো না, ওটা নেক্সট লেকচার বা ভালো করে বলতে হবে, কারণ জায়গাটাতে অনেক প্রবলেমেটিক জায়গা ওটা, ঠিক আছে। আচ্ছা লিপসিজ আচ্ছা, কন্ডিশনকে মানলেই যে ইউনিক সলিউশন থাকছে, বা ইউনিক সলিউশন থাকলেই যে কখন হুম হুম, লিপসিজ কখন, কন্ডিশনকে স্যাটিসফাই করবে, বা হুম কন্টিনিউটির ওপর ওই ডোমেন অফ দ্য ফিল্ড কেমন হবে, হ্যাঁ এটা হুম হুম একটা হুম হুম। ডিসকাশনের জায়গা। সেই জন্য আমি বেসিক্যালি আজকে ফোকাস করেছি নন লিনিয়ারের উপর, ঠিক আছে। আচ্ছা, নন লিনিয়ার, আমি বেশ, ঠিক আছে ঠিক আছে, নন চালিয়ে যাও লিনিয়ার চালিয়ে যাও, ওপর, খুব হ্যাঁ। খুব ভালো হচ্ছে, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো ভালো হচ্ছে ভালো হচ্ছে। হ্যাঁ বেসিক্যালি আমি ওই জায়গাটা যাচ্ছি না, কারণ আমাকে পরপর জিনিসগুলোকে ডিফাইন করতে হবে তাহলে, হ্যাঁ, হুম ঠিক আছে। হুম 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 আমি হুম, ঠিক অবশ্যই আছে। ওটা একটা লেকচারে আমি ওটা বলবো যে লিপসিজ কন্ডিশন বা এক্সিস্টেন্স ইউনিকনেস এর প্রবলেম গুলো, সেটা একটা বলবো। আমি বেসিক্যালি আজকে সেকেন্ড অর্ডারটাকে হাইলাইটেড করেছি, ঠিক আছে। ও হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ তাহলে অভিষেক দা এই কিছু, আমি বলছি রাজকুমার, তোমার ভিডিওটা অফ করো, বা যারা ভিডিও অন করে আছে অফ করে দাও প্লিজ। রাজকুমার শুনতে পাচ্ছ? তাহলে হ্যালো, ভিডিওটা অফ করো। হ্যাঁ ঠিক আছে, ওকে, নাও ইটস ওকে, ক্যারি অন। তাহলে হ্যালো, হ্যালো হ্যাঁ বলো শুনতে পাচ্ছ? বলো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তাহলে আমি বলো। দেখছি যে একটা ভ্যালিড ম্যাথমেটিক্যাল মডেল কে ডিফাইন করার জন্য আমরা তিন ধরনের প্রবলেমের সম্মুখীন হলাম। ফার্স্ট ইজ এক্সিস্টেন্স প্রবলেম, সেকেন্ড ইজ ইউনিকনেস প্রবলেম, অ্যান্ড থার্ড ইজ সলিউশন ডিপেন্ডস অন ইনিশিয়াল কন্ডিশনস। তো এই তিনটে প্রবলেমকে মাথায় রেখে আমাকে যে কোনো ম্যাথমেটিক্যাল মডেলকে ডেভেলপ করতে হবে। এই তিনটে ম্যাথমেটিক্যাল, এই তিনটে টার্মকে কাজে লাগিয়ে করতে হবে। তাহলে সেকেন্ড যেটা আসবো আমরা, সেটা হচ্ছে well post condition. So what is well post condition? The mathematical model of a physical system should have the following properties: a solution should exist satisfying the initial condition. Second is there exists a unique solution corresponding to each set of the initial condition. And third is solution of the differential equation depends continuously on the initial conditions. The above conditions are known as well posedness condition of a mathematical model. অর্থাৎ একটা ম্যাথমেটিক্যাল মডেলকে ভ্যালিড ফর্মে যদি আমাকে প্রকাশ করতে হয়, তাহলে এই তিনটে কন্ডিশনকে আমাকে মেনে চলতে হবে, তাহলে আমি একটা ভ্যালিড ম্যাথমেটিক্যাল মডেলকে আমরা পাবো। যেমন একটা সিম্পল হারমোনিক মোশনের যে ইকুয়েশন অফ মোশন পাচ্ছি, সেটা একটা ভ্যালিড ম্যাথমেটিক্যাল ফর্ম উইথ বাউন্ডারি কন্ডিশন। সেটা ইনিশিয়াল কন্ডিশন হতে পারে অথবা বাউন্ডারি ভ্যালু প্রবলেম হতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটা একটা ভ্যালিড ম্যাথমেটিক্যাল ফর্ম। তো মোশন আন্ডার গ্র্যাভিটি, যে মোশন আন্ডার গ্র্যাভিটির সময় যে পার্টিকেল যেটা মোশনটা এক্সিকিউট করছে, ওটা যে সেট অফ ইকুয়েশন যেটা দ্বারা ডিটারমিন হচ্ছে, সেটা একটা ভ্যালিড ম্যাথমেটিক্যাল ফর্ম। এই ভ্যালিড ম্যাথমেটিক্যাল ফর্মকে নিয়ে আমাদেরকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে এগোতে হবে। বেসিক্যালি যে আমরা অ্যাপ্লাইড এর যে রিসার্চের যে প্রবলেমেটিক জায়গা, সেটা হচ্ছে কি না, আমরা একটা প্রথমে ভ্যালিড ম্যাথমেটিক্যাল ফর্মকে আমরা প্রথম অবজার্ভ করি। অবজার্ভ করে বলতে অবজার্ভ করে তারপর কি করি, তার সাথে ফোর্স টার্ম অ্যাড করে তার অ্যানালাইসিসটা আমরা করি। যেমন আমরা যদি সিম্পল হারমোনিক মোশনকেই যদি চুজ করি, তাহলে সিম্পল হারমোনিক মোশনের যে ভ্যালিড ম্যাথমেটিক্যাল ফর্ম এক্স ডবল ডট ইকুয়াল টু মাইনাস কে এক্স, তাহলে
এই এক্স ডবল ডট ইকুয়াল টু মাইনাস কে এক্স নিয়ে এবারে যদি কেউ ক্যালকুলেশন করে অ্যানালাইসিস করে দেখা গেল একটা রেজাল্ট বার করেছে, তাহলে অন্যজন কি করবে, এই ভ্যালিড ম্যাথমেটিক্যাল ফর্মে একটা এক্সট্রা হয়তো একটা ম্যাগনেটিক ফোর্স দিয়ে দিতে পারে, বা একটা ফোর্সের কোনো একটা টার্ম অ্যাড করে হয়তো দেখা যেতে পারে এর জেনারেলাইজেশন বার করতে পারে। অর্থাৎ একটা ভ্যালিড ম্যাথমেটিক্যাল ফর্মকে নিয়ে আমাদেরকে এগোতে হবে, যাতে করে আর কি রেজাল্ট শুধু ভ্যালিড ম্যাথমেটিক্যাল ফর্ম নিলেও আবার হবে না, যাতে করে সামঞ্জস্য আছে রিয়েল ফিল্ডের সাথে, যাতে ওর সামঞ্জস্য আছে সেই দিকটা আমাদের লক্ষ্য করতে হবে। তাহলে এই তিনটে কন্ডিশনকে আমরা বলবো ওয়েল পোজনেস কন্ডিশন। তাহলে কোনো একটা ম্যাথমেটিক্যাল মডেল যদি এই তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাই করে, যে তিনটে কন্ডিশন আমি বললাম, যে সলিউশন শুড এক্সিস্ট the initial condition, there exists a unique solution corresponding to each set of initial condition, and third is solution of differential equation depends continuously on initial condition। এই তিনটে কন্ডিশনকে যদি কোনো একটা ম্যাথমেটিক্যাল মডেল যদি ফলো করে সেটাকে বলবো আমরা ওয়েল পোস্ট ম্যাথমেটিক্যাল মডেল। আর যদি না করে সেটাকে বলবো আমরা ইল পোস্ট ম্যাথমেটিক্যাল মডেল। ইল পোস্ট ম্যাথমেটিক্যাল মডেলকে ওয়েল পোস্ট ম্যাথমেটিক্যাল মডেলে কনভার্ট করা বিশাল ঝামেলার ব্যাপার। তো আমরা সবসময় ওয়েল পোস্ট ম্যাথমেটিক্যাল মডেল নিয়েই এগোবো যতগুলো, বা আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যতটা স্টাডি করেছি, রিসার্চে হলে আলাদা, কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট বা আন্ডার এমএসসি তে যতগুলো করেছি সেগুলো ওয়েল পোস্ট ম্যাথমেটিক্যাল প্রবলেমের আওতায় পড়ে কোনো না কোনো ভাবে। যেমন একটা এক্সাম্পল নেওয়া যাক, এই যেমন ডিফারেন্সিয়াল ইকুয়েশন একটা এক্সাম্পল নিয়েছি, d2x বাই dt2 প্লাস pt ইকুয়ালস টু 0। এটা ইনোসেন্ট দেখে মনে হচ্ছে খুব সাধারণ ইকুয়েশন, কিন্তু এর সলিউশন কিন্তু আমরা করতে পারবো না। আরবিটারি পিটির জন্য এই সলিউশন কিন্তু আমাদের করতে, সলিউশন ইন দ্যাট টার্মস আমি বলছি যে ক্লোজড ফর্ম সলিউশন। সলিউশন আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মেন উদ্দেশ্য হলো, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মেন উদ্দেশ্য হলো যে একটা আননোন ফাংশনকে ক্লোজড ফর্ম আকারে সলিউশন বার করা। ঠিক আছে, ক্লোজ ফর্ম বলতে যেখানে আমাদের যে ম্যাথমেটিক্যাল সাইন, অর্থাৎ প্লাস প্লাস নেগেটিভ মাল্টিপ্লিকেশন ডিভাইডেড, এগুলো ফাইনাইট ফাইনাইট ইউজ হবে এগুলোর। ঠিক আছে, ক্লোজ ফর্ম সলিউশন বলতে ওই টাইপের সলিউশন, যে এই যে সাইনের যে ভেরিয়েশন ওইখানে কিন্তু ফাইনাইট নাম্বার থাকবে, মানে ভেরিয়েশন লং আফটার লং ভেরিয়েশন থাকবে না ওই ম্যাথমেটিক্যাল সিম্বল গুলোর। ক্লোজ ফর্ম সলিউশন আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনে খোঁজার মেন উদ্দেশ্য। তো ক্লোজড ফর্ম সলিউশন সব ডিফারেন্সিয়াল ইকুয়েশনে পাওয়া যায় না, যেমন সেই তার আওতায় ভিত্তি করে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে দুটো ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর আরেকটা হচ্ছে নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে কি হয়, ক্লোজড ফর্ম সলিউশন পাওয়া গেলেও পাওয়া যেতে পারে, কারণ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে প্রিন্সিপাল অফ সুপারপজিশনটা খেটে যায়। এবারে প্রিন্সিপাল অফ সুপারপজিশন কি? প্রিন্সিপাল অফ সুপারপজিশন হলো, যদি কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে, সেটা সেকেন্ড অর্ডার হোক বা nth অর্ডার হোক, তার যদি y1, আমি সেকেন্ড অর্ডার ধরছি সিম্পলিফিকেশনের জন্য, যদি y1 আর y2 যদি ওর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন হয়, তাহলে c1y1 প্লাস c2y2 ওর সলিউশন হবেই। এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে খাটে। তার জন্য কি হয় না, ওর ইকুয়েশন গুলোকে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলোকে আমাদের বের করতে বা ক্লোজ ফর্ম এসে বের করতে অনেকটাই সুবিধা হয়, যেটা কিন্তু নন লিনিয়ার মধ্যে খাটে না। অর্থাৎ নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে প্রিন্সিপাল অফ সুপারপজিশন কোনো মতেই খাটবে না। y1 আর y2 সলিউশন হলে, বলছি সুব্রত, বলছি তুমি যেটা হ্যাঁ, বললে y1 আর y2 যদি সলিউশন হয় তাহলে c1y1 প্লাস c2y2 তার একটা সলিউশন। এটা যদি একটা নন হোমোজেনাস ইকুয়েশন লিনিয়ারলি না, ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ লিনিয়ারলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে মেনে নিলাম। এটা যদি হোমোজেনাস হয় তাহলে এটা হবে, কিন্তু যদি নন হোমোজেনাস হয় তাহলে কি এটা হবে? কিন্তু আচ্ছা না, বলছি, কি কন্ডিশনের আন্ডারে হবে? এটা কন্ডিশন লাগবে। দেখো ভালো প্রশ্ন। দেখো কি হচ্ছে, দেখো যদি আমরা সিস্টেম, আমি পরে বলতাম এটা অবশ্য, তা বলে দিচ্ছি যখন তুমি প্রসঙ্গটা তুললে। ধরো তোমার কাছে সেকেন্ড অর্ডার একটা নন হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, মনে মনে তুমি ভেবে নাও যে d2y বাই dx2 প্লাস y ইকুয়াল টু fx। ঠিক আছে, হুম এবারে হুম y1 আর y2 যদি এর সলিউশন হয়, তাহলে নিশ্চয়ই হুম y1 আর y2 কি হবে, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে নিশ্চয়ই স্যাটিসফাই করবে। অর্থাৎ হুম d2y1 বাই dx2 প্লাস y1 ইকুয়াল টু y1 ইন্টু, সরি, ইকুয়াল টু fx হবে। y1 ওটাকে যদি স্যাটিসফাই করে, মানে d2y1 বাই dx2 প্লাস y1 ইকুয়াল টু হচ্ছে fx। আর সেকেন্ড যদি y2 ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, তাহলে কি হবে, d2y2 বাই dx2 প্লাস y2 ইকুয়াল টু fx। এবারে যদি তুমি দুটোকে অ্যাড করে দাও, ঠিক আছে, তাহলে কি হবে, d2 বাই dx2 y1 প্লাস y2 প্লাস y1 অফ y2 ইকুয়াল টু হচ্ছে তোমার ওইদিকে তো তার আগে c1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে ওটাকে।
বুঝলে তো? ফার্স্ট ইকুয়েশনটাকে C1 দিয়ে মাল্টিপ্লাই করে আর সেকেন্ড ইকুয়েশনটাকে C2 দিয়ে মাল্টিপ্লাই যদি করো, তাহলে অ্যাড করলে যে ইকুয়েশনটা আসবে d2/dx2 আন্ডার ব্র্যাকেট C1y1 প্লাস C2y2 প্লাস C1y1 প্লাস C2y2 ইকুয়াল টু C1 প্লাস C2 অফ fx, ঠিক আছে? তাহলে ওই C1 প্লাস C2টা যদি তুমি 1 করে নাও, তাহলে দেখবে যে C1y1 প্লাস C2y2 ওই নন হোমোজিনিয়াস সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন হয়ে যাবে। অর্থাৎ বলা যেতে পারে, যেমন আমি বললাম যে হোমোজিনিয়াস সেকেন্ড অর্ডার লিনিয়ারের ক্ষেত্রে y1 আর y2 যদি সলিউশন হয়, তাহলে C1 আর y1 প্লাস C2y2 ওর সলিউশন হতেই হবে। সিমিলারলি আমি সেকেন্ড অর্ডার বা nth অর্ডার নন হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে এটা বলতে পারবো, যদি y1 বা y2 ডট yn যদি ওর সলিউশন হয়, তাহলে তাদের কনভেক্স কম্বিনেশনটাও সলিউশন হবে। অর্থাৎ C1y1 প্লাস C2y2 প্লাস ডট ডট যে CNy1 ওর সলিউশন হবেই আন্ডার দ্য কন্ডিশন C1 প্লাস C2 প্লাস ডট ডট CN ইকুয়াল টু 1 হতে হবে। অর্থাৎ লিনিয়ারের ক্ষেত্রে আর এটা নন লিনিয়ার ক্ষেত্রে তো, সরি, লিনিয়ার হোমোজিনিয়াসের ক্ষেত্রে আর নন হোমোজিনিয়াস লিনিয়ারের ক্ষেত্রে তফাৎ হলো, নন হোমোজিনিয়াসের ক্ষেত্রে তোমার কনভেক্স কম্বিনেশনটা ওদের সলিউশন হবে, কিন্তু লিনিয়ারের ক্ষেত্রে ওদের কনভেক্স কম্বিনেশনটা নয়, ওদের জাস্ট লিনিয়ার কম্বিনেশনটা সলিউশন হবে। বলছি এক্স্যাক্টলি কনভেক্স কম্বিনেশনই দরকার নেই। কনভেক্স কম্বিনেশন মানে হচ্ছে স্কেলার গুলোকে নন জিরো হতে হবে, মানে তাই না, মানে নন নেগেটিভ হতে হবে। কিন্তু এখানে নন নেগেটিভের কন্ডিশনটা দরকার নেই, মানে জাস্ট ওদের সামটা 1 হলেই চলছে, মানে স্কেলারের সামটা C1 প্লাস C2 প্লাস ডট ডট সামটা 1 হলেই চলছে, মানে নন নেগেটিভের কন্ডিশনটা কিন্তু কোনো প্রয়োজন নেই, নন নেগেটিভ কন্ডিশনটা না প্রয়োজন নেই। হ্যাঁ, তো ওই সামটা বেসিক্যালি 1 হতে হবে। হ্যাঁ, সামটা 1 হতে হচ্ছে। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছি? আচ্ছা, হ্যাঁ, ভালো। তো বেসিক্যালি আরেকটা কথা ছিল, অচিন্ত বলছি। সেটা হচ্ছে যে কে একজন বললেন, সেই জায়গা থেকে আমি একটু বলছি, কথাটা এখানে একটু অ্যাডিশন করছি। সেটা হচ্ছে যে আমরা যখন C1 C2 ডট ডট টু CN এর সামের কথাটা বলছি, সেটা কি লিনিয়ারের জন্য তো কোনো কন্ডিশন ভ্যারি করে না, না? মানে লিনিয়ারের জন্য তো কোনো কন্ডিশন করে না ওটার জন্য। আর নন লিনিয়ারের জন্য হয়তো কনভেক্স কম্বিনেশনের কথাটা আসছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না স্যার, কন্ডিশনটা স্যার বলছি কন্ডিশনটা অ্যাকচুয়ালি হোমোজেনাস আর নন হোমোজেনাসের ক্ষেত্রে ব্যাপারটা আসছে, মানে লিনিয়ার নন লিনিয়ার ব্যাপারটা নয়। কারণ আপনি যদি হোমোজেনাস নিন, তাহলে তখন যে কোনো C1 C2 আরবিটারির জন্যই সেটা স্যাটিসফাই করে যাবে। কিন্তু নন হোমোজেনাস যদি নেন, আপনি সেই লিনিয়ারই হোক বা নন লিনিয়ার হোক, মানে হোমোজেনাস আর নন হোমোজেনাসের উপর ডিপেন্ড করছে, লিনিয়ার নন লিনিয়ার উপর নয় স্যার। নন হোমোজেনাস হলে স্কেলারের সামটা 1 হতে হবে, এটা সামসেটটা 1 হতে হবে। কনস্ট্যান্ট যেগুলো নিশ্চয় তুমি ওই লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট গুলো সামগুলো 1 হতে হবে, ঠিক আছে? হ্যাঁ, সুব্রত, হ্যাঁ, কারণ এটা কন্টিনিউ করে। তাহলে তারপর যেটা আমরা যাব, হ্যালো হ্যাঁ স্যার, বলো। হ্যাঁ, এই যে এক্সাম্পলটা দেখালেন d2x/d2 স্কয়ার, এটা তো ওয়েল পোস্ট নেসের এক্সাম্পল তো? এটা d2x/dt2 প্লাস pt ইকুয়াল টু 0। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েল পোস্ট নেসের প্রবলেম। ঠিক আছে ঠিক আছে। আমি একটা জাস্ট দিলাম যে আরবিটারি ফাংশন, এটাকে ওয়েল পোস্ট নেসের প্রবলেম বলতে তুমি যদি বলো যে সলিউশনটা আমি ডিফাইন করব, সেটা তুমি করতে পারো। হোমোজিনিয়াস লিনিয়ার ক্ষেত্রে একটা পাওয়ার সিরিজ মেথড সলিউশন বলে একটা মেথড আছে, বুঝলে তো? হ্যাঁ, আমি একটু পরে যাচ্ছি পাওয়ার সিরিজ মেথড সলিউশন বলে। সেটাতে সিরিজ সলিউশন করে সলিউশনটা বার করতে পারো, অসুবিধা কিছু নেই, ঠিক আছে? উইথ বাউন্ডারি কন্ডিশন যদি সাপ্লাই করা থাকে। যাচ্ছি ওখানে, ওই ব্যাপারটা কিছুটা পর যাচ্ছি, ঠিক আছে? যে এরকম ইনোসেন্ট লুকিং ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো কিভাবে সলভ করব, বা আদৌ কি নন লিনিয়ার গুলো সলভ করা যায় কিনা, একটা ডিসকাশন আছে ওর উপর, ঠিক আছে? তাহলে বেসিক্যালি আমরা দেখলাম যে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন বার করা যতটা সহজ কাজের ব্যাপার, নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে তা খুব কঠিন কাজ। তা কেন? কারণ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে ওই যে প্রিন্সিপাল অফ সুপারপজিশন টার্মটা খাটছে, আর নন লিনিয়ারের মধ্যে প্রিন্সিপাল অফ সুপারপজিশন টার্মটা খাটে না। এর ব্যাপারটা হচ্ছে, তাহলে নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন গুলো পাবো কি করে? তাহলে নন লিনিয়ার, তখন আমরা এই অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচে কিন্তু আমরা যাব না। অ্যানালিটিক সলিউশন যদি আমার উদ্দেশ্য থাকে যে নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অ্যানালিটিক্যাল সলিউশন খুঁজে বার করা, তাহলে খুব পরিশ্রমসাধ্য কাজ হবে। তাহলে আমরা যাব কি না, নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন বলতে তখন সলিউশনের আমরা এক্সিস্টেন্স দেখবো, ইউনিকনেস দেখবো, স্টেবিলিটি দেখবো, পিরিয়ডিসিটি দেখবো, অ্যাসিম্পটোটিক বিহেভিয়ার গুলো জাস্টিফাই করার চেষ্টা করব, নিয়ে একটা সলিউশনের আন্দাজ করার চেষ্টা করবো, এটা বলতে পারি। কিন্তু আমি বলতে পারবো না যে এটাই এক্সাক্ট সলিউশনের এটা বিহেভিয়ার হয়ে যাবে বা এটা
বা সেই সলিউশনটা এরকম, বা এই সলিউশনটা মনোটোনিক্যালি ইনক্রিজিং, বা এমনি কিছু কিছু আমি ওর উপর নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের উপর কিছু আমি কথা বলতে পারবো না সলিউশনের ওপর। নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন বার করা আর আমাদের যতগুলো রিয়েল ওয়ার্ল্ডের যতগুলো প্রবলেম আছে, লিনিয়ারের চাইতে নন লিনিয়ারের চাহিদাটা সব থেকে বেশি। যেমন আমরা যদি ফ্লুইড ফ্লো কেস দেখি, যেমন আমরা একটা ফ্লুইড যখন ফ্লো করে, তাহলে ওর যে গভর্নিং ইকুয়েশনটা ডিসক্রাইব হয় নেভিয়ার স্টোক ইকুয়েশন দ্বারা। তাহলে নেভিয়ার স্টোক ইকুয়েশন একটা হাইলি নন লিনিয়ার পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে আমি যদি রিয়েল লাইফের মডেলে যদি প্রবলেম গুলো খুঁজতে যাই, তাহলে বেসিক্যালি প্রায় সব প্রবলেম গুলোই কিন্তু নন লিনিয়ার। ওই নন লিনিয়ার ইকুয়েশন গুলোকে সলভ করতে হয় ভায়া নিউমেরিক্যাল মেথডের অনুযায়ী, নিউমেরিক্যাল মেথডের সাহায্য নিয়ে। তো নিউমেরিক্যাল মেথড এখন ওগুলো বলাটা খুব একটা সুবিধা হবে না, নিউমেরিক্যাল মেথড কি কি লাগবে বা লাগবে না। তাহলে এইখানে কিছুটা আমি পরে একবার বলবো। এখন যেটা জিনিসটা আরেকটা যেটা প্রসঙ্গটা তুলবো, সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ হোমোজিনিয়াস আর নন হোমোজিনিয়াস ফর্মে তার সলিউশনের স্পেসের বিহেভিয়ারটা কি হবে, সেই জায়গাটা আমি এখন বলবো। কিরকম একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেটা লিনিয়ার হোক বা নন লিনিয়ার হোক, এক্সপ্রেস করা যায় এই ফর্মে d2x/dt2 ইকুয়াল টু f of t x, x dash। এটা ক্যানোনিক্যাল ফর্ম অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলে, যে এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম। যদি কোনো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেটা লিনিয়ার বা নন লিনিয়ার হোক, এই এক্সপ্রেসে ফোকাস করা যায়। তো সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা সেকেন্ড অর্ডার নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যাই হোক না কেন, তো সেকেন্ড অর্ডার বলতেই যে প্রথমেই যে অসুবিধাটা ছিল যে সলিউশন বার করা, সব আবার সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে সলিউশন বেরিয়ে যাবে তার কিন্তু মানে নেই। সলিউশন ইন দা টার্মস আমি সবসময় বলছি সলিউশনটা ক্লোজড ফর্ম সলিউশন হতে হবে। মানে আমার কাছে ওই যে সাইন গুলো প্লাস নেগেটিভ মাল্টিপ্লিকেশন ডিভাইডেড এগুলো ফাইনাইট ভেরিয়েশন থাকতে হবে, সেই রকম সলিউশন আমি খুঁজে খুঁজে পেতে চাইছি। কোনো সিরিজ সলিউশন বা এমনি কোনো সলিউশনের কথা কিন্তু আমি বলছি না। তাহলে যেমন আমি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যদি নিই d2x/dt2 প্লাস pt of x ইকুয়াল টু 0, এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখলে ছোট মনে হলো, এর কিন্তু সলিউশন কিন্তু খুঁজে বার করা বেশ পরিশ্রম সাধ্য কাজ। একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কিন্তু এর সলিউশন যে বের করে দিতে পারবে বা অ্যানালিটিক সলিউশন যে বের করা যায় তা কিন্তু খুব জটিল কাজ। যারা আপাতত নেট এক্সাম যারা দেয় বা গেট টেট যারা এক্সাম দেয়, এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে একটা কোশ্চেন কিন্তু শিওর আছে যে d2y/dx2 প্লাস xy ইকুয়াল টু 0, এই নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনের বিহেভিয়ার কি হবে। ঠিক আছে, তো পার্টিকুলার একটা সেট অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা এই ধরনের সলিউশনের এক্সাক্ট সলিউশন বার করা খুবই চাপ। তাহলে আমাদের যেতে হবে যেটা কি, সেটা হচ্ছে ভায়া নিউমেরিক্যাল মেথড অনুযায়ী যেতে হবে। তো আমি যেটা এখন বলবো যে একটা তার মানে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রশ্ন আসছে যে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কখন সলিউশন থাকবে আর কখন সলিউশন থাকবে না, সেটা কিভাবে বলবো। আমি একটা সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্স, নন লিনিয়ার ক্ষেত্রে কিন্তু বলতে পারবো না, আমি সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে বলতে পারবো। যদি সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই ফর্মে যদি থাকে d2x/dt2 প্লাস pt of dx/dt প্লাস qt of x equal to rt, যেখানে pt, qt আর rt is a continuous function defined on the interval closed to interval ab, and let t0 belongs to closed to interval ab and x0 and x1 are any real number of the equation 1 has one and only one solution on the interval closed to interval ab satisfying x of t0 equal to x0 and x dash t0 equal to x1। অর্থাৎ যে কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন নাম্বার 1 এ যদি এক্সপ্রেস করা থাকে, যদি দেখি যে dx dt এর কোফিশিয়েন্ট আর x এর কোফিশিয়েন্ট যদি ওই একটা সার্টেন ইন্টারভ্যালের মধ্যে যদি কন্টিনিউয়াস ফর্ম করছে, তাহলে x of t0 equal to x0 আর x dash t0 equal to x1 ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কন্ডিশনটাকে মেনে আমি একটা ইউনিক সলিউশন পাবো, নচেত কিন্তু পাবো না। তাহলে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট গুলোকে আমাকে কন্টিনিউয়াস থাকতে হবে সেকেন্ড অর্ডার লিনিয়ার হোমোজিনিয়াস অ্যাজ ওয়েল অ্যাজ নন হোমোজিনিয়াস এর ক্ষেত্রে। তাহলে এরপর যেটা যাবো সেটা এটা জিওমেট্রিক্যালি একটু ব্যাখ্যা করবো যে কি রকম এই ধরনের সলিউশনটা হবে। যদি কোএফিসিয়েন্ট গুলো মানে পিটি আর কিউটি কোএফিসিয়েন্ট গুলো যদি কন্টিনিউয়াস হয় ক্লোজ ইন্টারভ্যাল ab এর মধ্যে, তাহলে আপনি একটা ইউনিক সলিউশন পাবো যেটা পাস করবে t0, x0 পয়েন্ট দিয়ে পাস করবে, আর যার স্লোপটা হবে x dash t0 equal to x1, ওই যেটা স্লোপটা প্রেসক্রাইব করেছে। এই ক্ষেত্রে একটা ফার্স্ট অর্ডার লিনিয়ার বা নন লিনিয়ার আর সেকেন্ড অর্ডার লিনিয়ার বা নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জিওমেট্রিতে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। কিরকম পার্থক্য, যখন আমি
ফার্স্ট অর্ডার লিনিয়ার বা নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কনসিডার করছি, ওই আমাদের কাছে ফর্মটা আছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে এফ অফ এক্স ওয়াই। এবারে যদি এফ অফ এক্স হয়, তাহলে এর সলিউশন বলতে কি বুঝবো? এর সলিউশন বলতে আমি কোনো একটা সার্টেন পয়েন্ট এক্স জিরো কমা টি জিরোতে আমি ফাংশনটা কি করবো, সলিউশনটার আমি স্লোপটা বার করতে পারবো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই থেকে। তাহলে আমি এক্স জিরো কমা ওয়াই জিরো পয়েন্টে যদি আমি স্লোপটা অবটেন করতে পারি, তাহলে তাহলে ওই পয়েন্ট থেকে আমি পাশের পয়েন্টে যেতে পারবো ভায়া ওই স্লোপে। এক্স জিরো কমা ওয়াই জিরো থেকে আমি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান চলে গেলাম পয়েন্টে, আবার এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান পয়েন্টে আমি ফাংশনের ওই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই, ওইখান থেকে আমি আবার স্লোপটা বার করতে পারবো ওই স্টিল লাইনটার। সুতরাং আমি তার পাশের অ্যাডজেসেন্ট পয়েন্টে চলে যেতে পারবো। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার লিনিয়ার অ্যাজ ওয়েল নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। কিন্তু এটা কিন্তু সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে খাটবে না, কারণ এখানে অর্ডারটা 2 আছে। যখন আমি টি জিরো কমা এক্স জিরো পয়েন্টে আমি যখন স্লোপটা বার করব, স্লোপটা যখন আমি বার করবো টি অফ জিরো ইকুয়াল টু এক্স ওয়ান, ওই যে স্লোপটা পাবো ওইটা যাওয়ার কিন্তু দুটো মুখ আছে, কারণ এখানে অর্ডারটা 2 আছে। আইদার ওইখানে এখানে এম স্কোয়ার আছে, কমপ্লিমেন্টারি ফাংশন এম স্কোয়ার চলে আসছে, তাহলে ওই স্লোপটা যাওয়ার দুটো পসিবিলিটি আছে, আইদার ওয়ান ডিরেকশন অথবা অন্য ডিরেকশনে। তার জন্য যে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনটা বিহেভিয়ারের জিওমেট্রিক্যাল একটু জটিল ব্যাপার রেদার দেন ফার্স্ট অর্ডার লিনিয়ার বা নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে। তাহলে এবারে যদি আমি এখানে এই যে ভ্যালিড যে ফর্মটা পেয়েছি আমি ওয়ান যেটা আছে ডি টু এক্স বাই ডিটি টু প্লাস পিটি ডিএক্স ডিটি প্লাস কিউটি অফ এক্স ইকুয়াল টু আর টি, এখানে আর টিটা হচ্ছে ফোর্স টার্ম। এই ফোর্স টার্মটা যদি আইডেন্টিক্যালি জিরো হয়ে যায়, তাহলে যে ইকুয়েশনটা কনভার্টেড হবে সেটা হবে ইকুয়েশন 2। অর্থাৎ আর টিটা যদি আইডেন্টিক্যালি জিরো হয়, তার ইকুয়েশনটা কি হবে ডি টু এক্স বাই ডিটি টু প্লাস পিটি ডিএক্স ডিটি প্লাস কিউটি অফ এক্স ইকুয়াল টু জিরো। এই যে ইকুয়েশন ফর্মটা পাবো এটাকে বলবো আমি হোমোজিনিয়াস সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, হোমোজিনিয়াস। তাহলে এইখানে একটা রিমার্ক আমি করে দিতে পারি যে কোফিশিয়েন্ট গুলো যদি এবারে এখানে কখন ট্রিভিয়াল সলিউশন থাকবে হোমোজিনিয়াস একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেটা ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কখন ইউনিক সলিউশনটা থাকবে, যদি পিটি আর কিউটি যদি কন্টিনিউয়াস হয় আর উইথ হোমোজিনিয়াস বাউন্ডারি কন্ডিশন যদি থাকে, অর্থাৎ এক্স অফ টি জিরো ইকুয়াল টু এক্স জিরো উইথ এক্স ড্যাশ টি জিরো ইকুয়াল টু এক্স জিরো, তাহলে যে ওই যে মডেলটা যেটা আমি পেয়েছি ইকুয়েশন 2 উইথ ওই কন্ডিশনটা, আর এর একটা ট্রিভিয়াল সলিউশন থাকবে। কিভাবে সলিউশন থাকবে ট্রিভিয়াল, সেটা আমি একটু পরে যাচ্ছি, রং স্ক্যান দিয়ে ব্যাখ্যা করবো ট্রিভিয়াল সলিউশন কি করে থাকছে না থাকছে। ঠিক আছে, তাহলে আমি একটা এবার সলিউশন কাকে বলবো, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনটা কাকে বলবো সেটা আমি একটু ডিফাইন করে নিই। যে a function xt is said to be a solution of 2 বলতে এখানে আমি হোমোজিনিয়াসটা নিয়েছি, এর d2x by dt2 plus pt dx dt plus qt of x equal to 0. A function xt is said to be a solution of the differential equation 2 if x double dash t exists and continuous on closed interval ab and l of x of t ওই একটা অপারেটর ডিফাইন করেছি, যেখানে l of x টা হচ্ছে আপনার d2 by dt2 plus pt into d by dt plus qt, এর আন্ডারে যদি আমি xt ইমেজ নিই, ওটা অপারেটরের আন্ডারে xt ইমেজটা যদি জিরো হয়, দ্যাট ইজ ইমেজ অফ xt আন্ডার দ্য অপারেটর l ইজ এ জিরো ফাংশন। ওখানে অপারেটরটা ওইভাবে ডিফাইন করেছি আমি, কারণ dy by dx d by dx একটা ইটসেলফ অপারেটর। ওই অপারেটরের আন্ডারে যদি কোনো কন্টিনিউয়াস ফাংশন যার ডবল ডেরিভেটিভটা অবশ্যই এক্সিস্ট করতে হবে, তার যদি ইমেজটা যদি জিরো হয়, তাহলে ওটাকে বলবো আমি সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা শুনতে পাচ্ছ তো সবাই? হ্যালো, হ্যাঁ 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 শুনতে পাচ্ছি, হ্যাঁ শুনতে পাচ্ছি। তুমি কন্টিনিউ করো। কোনো প্রশ্ন নেই, আমি পড়ে যাচ্ছি তো, কোন জায়গা অসুবিধা হলে তাহলে বলতে পারেন সবাই যে এই জায়গাটা একটু বলো বা এই জায়গাটা এক্সপ্লেন করা। হ্যাঁ, তাহলে the image of the xt under the operator l is a zero function। ঠিক আছে, তাহলে এবার ডিফারেন্স, এবার আমি দেখছি যে হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেন্স এই 3 নাম্বার ইকুয়েশনটাকে একটু মনে রাখবো, কারণ আমি প্রত্যেকবার ইকুয়েশনটাকে লিখিনি, আমি 3 নাম্বার দিয়ে ওটাকে বারবার বলেছি যে 3 নাম্বার ইকুয়েশন, দুপাতা যে ইকুয়েশন যে থিওরাম গুলো আছে ওটা 3 বলে চালিয়েছি, বলতে ওই 3 নাম্বার ডিফারেন্সিয়াল ইকুয়েশন xt যদি এর সলিউশন হয় অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন 3 and c যদি যে কোনো একটা রিয়েল নাম্বার, তাই c of xt ওর হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন হবেই হবে, কারণ xt স্যাটিসফাই করছে, ওকে একটা মাল্টি কনস্ট্যান্ট টার্ম দিয়ে
যদি ওটাকে মাল্টিপ্লাই করি তাহলে দেখা যাবে ওই টার্মটাও ওই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। তাহলে সি এক্সটি যদি সলিউশন হচ্ছে তাহলে সি অফ এক্সটিও ওর সলিউশন হচ্ছে। এবারে দেখছি যে x1 আর x2 যদি দুটো সলিউশন অফ 3 হয় হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, তাহলে x1 প্লাস x2 টা সলিউশন হচ্ছে ওর। দেখা যাবে যদি x1 যদি ওকে স্যাটিসফাই করি আর x2 কে যদি স্যাটিসফাই করি, তারপর দুটোকে যদি অ্যাড করে দিই, তাহলে x1 প্লাস x2 ও ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করে যাবে। থার্ড নম্বর যে রিমার্কটা হচ্ছে, এই যে সলিউশন সেটটা পাবো হোমোজিনিয়াস সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা nth অর্ডার হোমোজিনিয়াস সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে এই যে সলিউশন স্পেসটা পাবো, এই সলিউশন স্পেসটা একটা ভেক্টর স্পেস ফর্ম করবে, যেটা কিন্তু নন লিনিয়ার সাথে একটা তফাৎ আছে, যে ভেক্টর স্পেস ফর্ম করবে না কারণ এখানে জিরো সলিউশনটা থাকবে না নন হোমোজিনিয়াসের ক্ষেত্রে। কিন্তু হোমোজিনিয়াসের ক্ষেত্রে এই যে সলিউশন স্পেসটা আছে, এই সলিউশন স্পেসটা ভেক্টর স্পেস ফর্ম করবে ওভার দ্য ফিল্ড আর অথবা সি। এই আর অথবা সি, এই সি এর ওপর কমপ্লেক্স ডিফারেন্সিয়াল ইকুয়েশন করা একটা খুব মানে জটিল ব্যাপার। কমপ্লেক্স চলে আসে ওভার দ্য ফিল্ড সি এর ওপর, তাহলে কি হবে সেটা আমি একটু হাইলাইট করার বলছি চেষ্টা করেছি। হ্যাঁ বলছি সুব্রত, তুমি একটু আগে বললে যে হ্যাঁ এটা হোমোজেনাস, সুতরাং এর মধ্যে জিরো সলিউশনটা আছে এবং নন জিরো যে সলিউশন গুলো আছে তাদেরকে নিয়ে একটা ভেক্টর স্পেস ফর্ম করছে। খুব ভালো কথা। নন লিনিয়ার ক্ষেত্রে বলছে করবে না কারণ জিরোটা নেই। এমনটা নয় যে নন লিনিয়ারে জিরো সলিউশন হতে পারে না, হতে পারে। এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ধরো সাপোজ আমি বললাম জিরোটাকে দিয়ে দিলাম, মানে তোমার যত নন লিনিয়ার ইকুয়েশনে যত সলিউশন আছে থাকলো, সবাইকে দিলাম তোমাকে জিরোটাকে টুগেদার উইথ। ইনক্লুডেড করলে তাহলে হ্যাঁ ভেক্টর স্পেস হ্যাঁ ফর্ম হ্যাঁ করবে। জিরোটাকে আমি দিলাম তোমাকে, যেমন আমরা ধরো আইগেন হ্যাঁ স্পেসে করি। আইগেন স্পেসে আমরা কি হ্যাঁ করি, জিরো ভেক্টর তো কোনোদিন আইগেন ভেক্টর হতে পারে না, কিন্তু সেই যত হ্যাঁ আইগেন ভেক্টর গুলো হয় কোনো একটা করসপন্ডিং আইগেন ভ্যালুর করসপন্ডিং যত আইগেন ভেক্টর হয় তাদের সঙ্গে হুম আমরা জিরোকে দিয়ে দিই, দেন একটা ভেক্টর স্পেস ফর্ম করে, সেটাকে আমরা বলছি আইগেন স্পেস। ঠিক এখানে কি সেরকম সম্ভব যে যত তোমার নন হ্যাঁ নন হ্যাঁ লিনিয়ার ইকুয়েশন একটা তুমি তুমি ওই নিয়েছো, যত হোমোজিনিয়াস হ্যাঁ যত নন হোমোজেনাস নিয়েছো, যত সলিউশন তোমার থাকলো এবং টুগেদার উইথ জিরো হ্যাঁ থাকলো, তাহলে কি সেটা ভেক্টর স্পেস ফর্ম করবে? হ্যাঁ হ্যাঁ তাহলে তখন ওটা ভেক্টর স্পেস ফর্ম করতে হবে। ওই জিরোটাকে তো রাখতে হবে, জিরোটাকে ওর জন্য কিন্তু ডাইমেনশনের কোনো চেঞ্জ হবে না। ওই জিরোটাকে না। তুমি যে ইনক্লুডেড করে ভেক্টর হ্যাঁ স্পেস ফর্ম করছো অসুবিধা নেই, ভেক্টর হুম, স্পেস ফর্ম করাতেই পারো, কিন্তু ওর ডাইমেনশন কিন্তু একই থাকবে। ওর ডাইমেনশনে হ্যাঁ কিছু কারণ হেরফের কিছু হবে না। অবশ্যই হ্যাঁ সিঙ্গেলটন তাহলে জিরো ডাইমেনশন জিরো। ফাইটা হচ্ছে হ্যাঁ বেসিস, অনলি ট্রিভিয়াল। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, কন্টিনিউ। তারপর দেখছি যে তাহলে আমি এটা দেখতে পেলাম যে x1 আর x2 যদি সলিউশন হয় হ্যালো ওই হোমোজিনিয়াস হ্যালো লিনিয়ার ডিফারেন্সিয়াল। হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ বলছি যদি ওই সুপারপজিশনের যে থিওরিটা বললেন যে ওই হুম C1x1 প্লাস C2x2 টাও সলিউশন হতে হবে, তো হ্যাঁ ওইটা হ্যাঁ যদি নন লিনিয়ারের ক্ষেত্রে হোল্ড না করে তাহলে ভেক্টর স্পেস কি ফর্ম করবে? না ওটা লিনিয়ার ক্ষেত্রে হোল্ড করবেই করবে। লিনিয়ার হোমোজিনিয়াসের ক্ষেত্রে C1 C2 y1 y2 যদি সলিউশন হয় তাহলে C1 y1 প্লাস C2 y2 হোল্ড করবেই করবে। বুঝলে তো, ওটা প্রিন্সিপাল অফ সুপারপজিশন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে ডিফাইন, নন লিনিয়ার ক্ষেত্রে ডিফাইন নয়। না মানে ভেক্টর স্পেসটা নন লিনিয়ারের ক্ষেত্রেও হতে পারে বললেন তো, জিরোটা ইনক্লুড করলে হ্যাঁ এই যে না সলিউশন তখন ওই স্পেসটা। না সরি, তখন ওই নন লিনিয়ার টার্মগুলোকে বলা ওয়ান হয়নি, রাখতে নন হবে। নন নন হোমোজেনাস নিয়ে বলা হচ্ছিল। মানে আচ্ছা আচ্ছা লিনিয়ার আচ্ছা আচ্ছা ইকুয়েশনটা নন লিনিয়ার। হোমোজিনিয়াস, হ্যাঁ নন হ্যাঁ লিনিয়ার হোমোজিনিয়াস। অয়েল হ্যাঁ নন হোমোজিনিয়াস। লিনিয়ার নন হোমোজেনাস আচ্ছা। এই ধরনের ইকুয়েশনকে নিয়ে কথা হচ্ছিল। তো সেটার ক্ষেত্রে তো ওই সুপারপজিশনটার ক্ষেত্রে একটা সেই কন্ডিশন এলো যে কন্ডিশন ছিল। সবগুলো হ্যাঁ, তাহলে হ্যাঁ জেনারেলাইজ C1 কি প্লাস হচ্ছে? C2 সমান হচ্ছে 1 হচ্ছে। হ্যাঁ জেনারেলাইজ তাহলে কন্ডিশনটা জেনারেলাইজ পাচ্ছি কি না। হচ্ছে? সেটাই তো বলছি, তাহলে ওটা ভেক্টর স্পেস। ওইখানে কিন্তু কম, কারণ এখানে এখানে যে লিনিয়ার হোমোজিনিয়াসের ক্ষেত্রে C1 y1 প্লাস সামটা লিনিয়ার সামটাও হ্যাঁ সলিউশন হবে, কিন্তু ওখানে লিনিয়ার সামটা হবে না, C1 প্লাস C2 সমান 1 আসতে হবে। বুঝলে তো, হ্যাঁ সেটাই মানে বলছি, তাহলে কম্বিনেশনটা। হ্যাঁ মানে নন লিনিয়ারের ক্ষেত্রে তাহলে ভেক্টর স্পেসটা কি ফর্ম করবে সেটাই বলছি, একটা কন্ডিশন স্পেশাল অ্যাড হচ্ছে তো, সেটাই বলছি। হোমোজিনিয়াস নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু নন হোমোজিনিয়াসের ক্ষেত্রে ভেক্টর স্পেসটা কি ফর্ম করবে? ওইখানে যদি তুমি জিরো সলিউশনটাকে যদি ইনক্লুডেড করো তাহলে ভেক্টর স্পেস ফর্ম করতে পারে। বুঝলে তো, কিন্তু মানে জিরো সিও, সলিউশনটা না থাকলে তো আর কারণ হচ্ছে হ্যালো। ওই যে C1 প্লাস, হ্যাঁ হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শুনছি মানে বলছি যে C1 প্লাস C2 যেটাই অ্যাড করবো সেটাই তো করতে হবে, মানে ফিল্ডের এলিমেন্ট C1 C2 যেটাই নিলাম, হ্যাঁ x1 একটা সলিউশন আর x2 আর একটা সলিউশন। দাদা এইখানটা এবার একটুখানি বলছিলাম আর কি, জানি না ঠিক হবে কিনা। এই যে এই পোর্শনটা, হ্যাঁ এই জানলা থেকে এইটা, এটা যদি কেটে নিয়ে দেবো। হ্যালো। হ্যালো। হ্যাঁ ওইটা নন ও লিনিয়ার আচ্ছা, স্যার ক্ষেত্রে যেটা। বোধহয় অন্য কাউকে বলছিলেন,
তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মানে হোমোজিনিয়াস নিয়ে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কিন্তু নন হোমোজিনিয়াসে যদি x1 x2 দুটো সলিউশন হয় আর c1 c2 আমি দুটো ফিল্ড থেকে তুললাম, বেশ রিয়েল ফিল্ডই ধরছি, তাহলে এবার c1 x1 c2 x2 টা সবসময় তো ওই ফিল্ডের মানে ওই সেটের মধ্যে থাকতে হবে, তবেই তো ভেক্টর স্পেস হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এই c1 প্লাস কিন্তু c2 টা যদি একটা কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে, যেটা c1 প্লাস c2 1 হতে হবে, বুঝলে তো? আচ্ছা আচ্ছা, মানে ওইখানে একটা আপত্তি আছে, ওই জায়গাটা আরবিটারি কনস্ট্যান্ট চুজ করলে হবে না, ওই এমন ভাবে তোমাকে কম্বিনেশনটা নিতে হবে যাতে সাম করলে 1 আসে, ওই সেটা জায়গাটা তো ঠিক খেয়াল আছে, রাখতে হবে। কিন্তু ভেক্টর স্পেস মানে তো সেটা কন্ডিশন নয়, মানে ভেক্টর স্পেস মানে তো ফিল্ডের উপরে কিছু কন্ডিশন দেওয়া যাবে না, ওই c1 c2 এর উপর তো কিছু কন্ডিশন থাকে না নাকি? মানে c1 c2 কোশ্চেনটা ঠিক তুমি ওই সলিউশন গুলো নিয়ে বলছো তো, সলিউশনটা ভেক্টর স্পেস ফর্ম করবে কি না করবে না, না ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোন জায়গাটা বলতে চাইছো? সলিউশনের যে সেটটা বললেন, সলিউশনের যে সেটটা হোমোজিনিয়াসের তো, ক্ষেত্রে সলিউশনটা তো ভেক্টর স্পেস ফর্ম করছে, কিন্তু নন হোমোজিনিয়াসের ক্ষেত্রে হবে কিনা ভেক্টর স্পেসটা সেটা বলছি। হ্যাঁ, তুমি যদি ওই 0 0 সলিউশনটা যদি ইনক্লুডেড করো তাহলে ওই ভেক্টর স্পেসটা হবে নন হোমোজিনিয়াসের ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে বুঝলে তো? জিরোটা অ্যাড করার পরেও আমি ওটাই বলছি যে হ্যাঁ তাহলে সাপোজ x1 x2 x1 y1 y2 দুটো সলিউশন আছে, ঠিক আছে, এবার হ্যাঁ y1 প্লাস 2y2 এটাও তো ওই ভেক্টর স্পেস হলে তার মধ্যে থাকার কথা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, y1 এবারে এবারে কিন্তু ব্যাপারটা হচ্ছে এক্ষেত্রে তো নন c1 বলছি, c2 দেখো সামটা দেখো 3 হয়ে যাচ্ছে, মানে একের থেকে বেশি ধরছি আর কি, তাহলে এবারে তখন ব্যাপারটা হচ্ছে তাহলে যে ফর্ম করবে y1 আর সেটা। y2 যখন তুমি একটা সেকেন্ড অর্ডার নন হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন তুমি সলভ করছে, তখন দেখবে একটা কমপ্লিমেন্টারি ফাংশন আছে আর একটা পার্টিকুলার ইন্টিগ্রাল আসছে, বুঝলে তো? একটা পার্টিকুলার ইন্টিগ্রালের প্রশ্ন আসতো যে 1/d² প্লাস সার্টেন একটা দিয়ে তারপর ওই এফএক্স টার্মটা দিয়ে আমরা ইন্টিগ্রেশনটা করতাম, ঠিক আছে? মানে নন হোমোজিনিয়াস ওই এক্সট্রা টার্মটা একটা। আচ্ছা হ্যালো, আমি সুব্রত, কথাটা আমি বুঝতে পেলাম না। আচ্ছা সুব্রত, আমি একটা জাস্ট একটা কথা বলছি। হ্যাঁ, হ্যাঁ আমি বলছি যে যদি ধরো তোমার এই আমাদের তো এক্সটার্নাল মাল্টিপ্লিকেশনের ব্যাপার থাকে। হ্যাঁ, হুম আমরা যদি ধরো এ এক্স ইজ ইকাল টু বি, এখানে বি হুম যেহেতু নন মানে নন হোমোজিনিয়াস নিয়ে কথা হচ্ছে, তাহলে বিটা অবভিয়াসলি নন জিরো ভেক্টর। তো হুম সেক্ষেত্রে আমাদের যে সলিউশনটা হবে, আমরা যদি প্রথমে এ এক্স এর সলিউশনটাকে ধরো সাপোজ এস নাম দিলাম, তাহলে হুম আমরা এস প্লাস এক্স জিরো হবে, মানে স্ট্রাকচারটা হুম এস প্লাস এক্স জিরো স্ট্রাকচার হবে। তো এবার ঘটনা হচ্ছে ধরো একটা ভি, একটা স্মল ভি একটা ভেক্টর নিচ্ছি, যে হুম ভেক্টরটা যদি আমি নিই তাহলে আলফা ডট ভি যখন করব, হ্যাঁ, তাহলে হুম কি হতে হচ্ছে আলফা ডট ভি প্লাস আবার এক্স জিরো আসতে হবে, মানে তবে ওটা সলিউশন হবে। এটা কি সবসময় বলা যাবে? এটা নিয়ে একটু যদিও কনফিউশন রয়েছে, মানে অ্যাডিশনটা হয়তো হয়ে যাবে, তাও কি অ্যাডিশন হবে হ্যাঁ, না? ওটা ওটা হ্যাঁ, ওই অ্যাডিশনটাও কি স্কেলার মাল্টিপ্লিকেশনে সমস্যা হতে পারে। হ্যাঁ, ওটা একটা সমস্যা হতে পারে যে হোমোজিনিয়াসের ওই জায়গাটায় যে এটা হতে পারে কিনা, জিরোটা যে অ্যাড করলেও যে ওই যা হোমোজিনিয়াসের প্রবলেমটা একটা আসতে পারে, নন হোমোজিনিয়াসের প্রবলেমটা ওটা কিছু বলতে পারে, তাহলে স্ট্রিক্টলি বলা যাচ্ছে না। কিন্তু আমার কাছে এমনও ইয়ে আছে নন হোমোজিনিয়াসের ইকুয়েশনের এক্সাম্পল, যেটা তোমার ভেক্টর স্পেস কিছু কন্ডিশন আছে, ওর উপর কন্ডিশন আরোপ করে তারপর ভেক্টর স্পেসটা ফর্ম করা হয়, বুঝলি তো? সচরাচর ইন জেনারেল যে করে দিতে পারবো সেটা করা মুশকিল আছে, বা হয়তো আমার কাছে সেই থিওরিটা নেই যে একটা হায়ার কোনো থিওরি বা ওর উপর কোনো সেটের উপর অপারেশন ইনডিউস করে যদি করা যেতে পারে, যে সেটাও হতে পারে। সেটা ঠিক বোঝা যাচ্ছে না, বুঝলে তো? হুম, ওটা নন হোমোজিনিয়াসের ভেক্টর স্পেসের উপর ওই জায়গাটা ওই কোশ্চেন করে করা যায়, কোশ্চেন করে করা যায়, একটা থিওরিও আছে জায়গাটা। তো তাহলে আমি গ্রুপে একবার পোস্ট করবো জায়গাটা, ঠিক আছে? হ্যালো হ্যালো হ্যালো, শুনতে হ্যাঁ পাচ্ছেন? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তারপর তুমি কন্টিনিউ করো। হুম। আচ্ছা, তাহলে এবারে আমার প্রশ্নটা হচ্ছে x t ইকুয়াল টু c1 x1 প্লাস c2 x2, তাহলে যে হোমোজিনিয়াস সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জেনারেল ফর্ম যেটা দেখতে পাচ্ছি, যে x1 আর x2 যদি সলিউশন হয় তাহলে c1 x1 প্লাস c2 x2 ওর মাস্ট বি সলিউশন হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা সলিউশনে কি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রত্যেকটা সলিউশনে কি c1 x1 প্লাস c2 x2 আকারে লেখা যাবে? সেটা আমি কিভাবে জানবো যে কোনো সলিউশন মানে যে স্যাটিসফাই করবে অবশ্যই, যে কোনো সলিউশন কি ওর লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে? তো কিভাবে যাবো না, যে কোনো সলিউশনকে লিখতে পারবো না, সেই জন্যই একটা রেজাল্ট আমরা করবো যে x1 আর x2 যদি আনি সলিউশন অফ দ্য লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন 3, মানে ওই হোমোজিনিয়াস লিনিয়ারটা আর কি,
on the interval closed interval AB such that the expression x1t x2 dash t minus x1 dash t x2 dash is not equal to 0 for all t belongs to closed interval B, then xt equal to c1 x1t plus c2 x2t is a general solution of the equation 3. যদি ওই এটাই রনস্ক্যান, এটাই রং স্ক্যান। হ্যাঁ, আমি ওটা ডিফাইন করবো রং স্ক্যান, পরে 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 আমি ডিফাইন করছি রং স্ক্যানটা, ওটাই আর কি। তার মানে ওই রং স্ক্যানকে স্যাটিসফাই করতে হবে আর কি, ওই যে সলিউশন গুলো নিলাম ওই সলিউশন গুলোকে রং স্ক্যানে স্যাটিসফাই করে, স্যাটিসফাই করে, হ্যাঁ কন্ডিশনটাকে যদি স্যাটিসফাই করে তাহলে আমি বলতে পারবো যে। আর সুব্রত আমি অচিন্ত বলছি, তুমি ওই জায়গাটাকে একটু বলো যে আমাকে, পরে আমি একটু ক্লিয়ার করবো তোমার কাছে। সেটা হচ্ছে মানে কনভার্সটা কি ট্রু কিনা। হ্যাঁ আমি করেছি, ওই জায়গাটা লিখেছি আমি ওই জায়গাটা। আচ্ছা ঠিক আছে, এই জায়গাটা লিখেছি রং স্ক্যানটা যদি আইডেন্টিক্যালি 0 হয়ে যায় তাহলে কি হবে। হ্যাঁ আমি সেই জায়গাটা তো দিয়েছি এই জায়গাটায়, ঠিক আছে। আমি ওই জায়গাটা ডিসকাস করেছি টোটালটাই, কারণ ওই জায়গাটা একটা প্রশ্ন হয় যে নট ইকুয়াল রং স্ক্যানটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট ইফ এন্ড অনলি, কিন্তু ইকুয়াল টু 0 হয়ে গেলে রং স্ক্যান তাহলে আমি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলতে পারবো না। ঠিক আছে, আমি যাচ্ছি এর পরের রেজাল্টটাই ওটা, ঠিক আছে। তাহলে আমি এটা আগে বলে নিই যে এক্সটিটা কিভাবে, আমি কিভাবে এটা যদি প্রুফটা যদি করতে হয় যে x1t x2 t মাইনাস x1 t x2 t এটা যদি নট ইকুয়াল টু 0 হলে এই ফর্মটা কিভাবে যাবো যে c1 x1 plus c2 x2 এর সলিউশন হবে দেখা যাক। তাহলে আমি ধরে নিলাম yt হচ্ছে ওই জেনারেল সলিউশন অফ দ্য আমি xt ধরছি না, আমি yt একটা আরবিটারি সলিউশন ধরছি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন 3 বলতে ওইটা d2x by dt2 প্লাস pt dx dt প্লাস qt xt ইকুয়াল টু 0। আমি yt একটা আরবিটারি সলিউশন ধরে নিচ্ছি আর এই কন্ডিশন গুলোকে স্যাটিসফাই করছি উইথ ইনিশিয়াল কন্ডিশন y of t0 ইকুয়াল টু x0 আর y dash t0 ইকুয়াল টু x0। তাহলে আমি yt কে আমি এইভাবে এক্সপ্রেস করছি c1 x1 প্লাস c2 x2। এবারে যেহেতু yt ওই y of t0 ইকুয়াল টু x0 ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, তাহলে ওইখান থেকে আমি ফার্স্ট ইকুয়েশনটাকে লিখতে পারি যে c1 x1 of t0 প্লাস c2 x2 of t0 ইকুয়াল টু x0। আর সেকেন্ড ইকুয়েশন থেকে আমি লিখতে পারি যে c1 x1 ড্যাশ t0 প্লাস c2 x2 ড্যাশ t0 ইকুয়াল টু x0। তাহলে এখানে আমি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন উইথ আননোন ভেরিয়েবল পাচ্ছি, c1 c2 হচ্ছে আননোন ভেরিয়েবল উইথ সিস্টেম অফ টু ডিফারেন্সিয়াল লিনিয়ার ইকুয়েশন পাচ্ছি। তাহলে এখানে যদি আমি ক্যামার্স রুল অ্যাপ্লাই করি ম্যাট্রিক্স ফর্মে এনে, তাহলে ক্যামার্স রুল যদি অ্যাপ্লাই করি তাহলে কোএফিশিয়েন্ট অফ দ্য ডিটারমিনেন্ট যেটা আসছে x1 t0 ইনটু x2 t0 x2 dash t0 মাইনাস x2 of t0 ইনটু x1 dash t0 নট ইকুয়াল টু 0। এই যে কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেন্টটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে ওইখানে কি থাকবে c1 c2 ইউনিক সলিউশন থাকবে যদি এটা নট ইকুয়াল টু 0 হয়। আর c1 c2 ইউনিক সলিউশনটা কিভাবে পাবো, ওই ক্যামার্স রুল যেভাবে আমরা করেছি ওই c1 ইকুয়াল টু আমরা পেয়ে যাবো প্রথমে x0 x0 ড্যাশ x2 ড্যাশ বাই x2 ড্যাশ t0 আর c2 সিমিলারলি আমি c2 টা ওইভাবে পেয়ে যাবো। এর আমি ডিফাইন করছি যে xt ইকুয়াল টু এই ফর্মটা ডিফাইন করছি c1 x1 প্লাস c2 x2। তাহলে আমি এই ইকুয়েশন থেকে c1 c2 ভ্যালু পেয়ে গেলাম যে c1 c2 ইউনিক বার করতে পারছি, সবকিছু পাচ্ছি, যে যাতে করে যে এই কন্ডিশনটা যে থিওরেমে যে কন্ডিশনটা লিখেছি যে এটা নট ইকুয়াল টু 0 x1 t x2 ড্যাশ t মাইনাস x1 ড্যাশ t x2 ড্যাশ t এটা নট ইকুয়াল টু 0 বলেই যে কোএফিশিয়েন্ট অফ দ্য ডিটারমিনেন্টটা নট ইকুয়াল টু 0 হচ্ছে, এর দরুন আমি c1 আর c2 এর ইউনিক সলিউশন পাচ্ছি c1 আর c2। আমি এবারে ডিফাইন করছি xt ইকুয়াল টু c1 xt প্লাস c2 xt নিয়ে আমি কি করব যে যেহেতু xt আমি ডিফাইন করছি c1 x1 t প্লাস c2 x2 t, xt টা ওই তো ওই বাউন্ডারি কন্ডিশনটাকে মেনে চলছে x of t0 equal to x dash of t0 equal to y0। তাহলে আমি xt আর yt টার্ম সেম পেয়ে যাচ্ছি। কেন সেম পাচ্ছি, কারণ আমি প্রথম একটা রেজাল্ট করলাম যে যদি একটা সেকেন্ড অর্ডার লিনিয়ার বা নন লিনিয়ার হোমোজিনিয়াস বা নন হোমোজিনিয়াস ইকুয়েশনে যদি কোএফিশিয়েন্ট মানে পিটি আর কিউটি যদি কন্টিনিউয়াস হয় তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ইউনিক সলিউশন থাকবে, ওয়ান এন্ড অনলি ইউনিক সলিউশন থাকবে। তাহলে এখানে প্রথমে আমি যে ওয়াইটি যে সলিউশনটা পেয়েছি সেটা আর কিছু না এক্সটি এই সলিউশনটাই আর কি, যেহেতু সলিউশনটা ইউনিক থাকছে ওই থিওরাম থেকে বলতে পারছি। তার মানে ওয়াইটি জায়গায় আমি এখানে এক্সটি টাকে রিপ্লেস করতে পারছি, এক্সটি ইকুয়াল টু c1 xt প্লাস c2 xt ইকুয়াল টু 0 এই সলিউশন হচ্ছে অফ দ্য লিনিয়ার হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনের। ঠিক আছে, এই যে টার্মটাকে আমি ডিফাইন করছি যে x1t আর x2t যদি টু সলিউশন হয় ও লিনিয়ার হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন যাতে করে এটা নট ইকুয়াল টু 0, তাহলে xt ইকুয়াল টু যেটা করেছি সেটা হচ্ছে জেনারেল সলিউশন অফ দ্য লিনিয়ার হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর x1 আর x2t টাকে বলবো তখন আমি ফান্ডামেন্টাল
সেট অফ সলিউশন। আর এই যে কোয়ান্টিটিটাকে পাচ্ছি x1t of x2 dash t minus x1 dash t of x2 dash t, এই যে কন্ডিশনটা সেটা হচ্ছে রং স্ক্যান, আমরা রং স্ক্যান বলে ডিফাইন করবো। w of x1 xt t equal to x1t x2t minus x1 dash t x2 dash t। এরপর যেটা যাচ্ছি যে এখান থেকে কিছু রিমার্ক আমরা পেতে পারি, যেমন যে যে ফান্ডামেন্টাল সেট অফ সলিউশন যেগুলো পেয়েছি আমরা, যে x1 আর x2 এগুলো বেসিক্যালি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কেন? কারণ তো আমি এই রিলেশনটাকে ধরে নিচ্ছি যে c1 x1t প্লাস c2 x2t ইকুয়াল টু 0, যেখানে c1 আর c2 হচ্ছে সেট অফ স্কেলার, নন সেট অফ স্কেলার আর কি। যাতে করে এটা নিয়ে একবার ডেরিভেটিভ করে দিচ্ছি, একবার ডেরিভেটিভ যদি করি তো বাঁ দিকটা কি আছে 0 0 আছে, সেটা ক্যামার্স রুল অ্যাপ্লাই করলে যে c1 আর c2 কি জিরো সলিউশন পেয়ে যাবো। তার মানে c1 c2 স্কেলার গুলো ইউনিক হয়ে যাচ্ছে, যে ইউনিক ইন দ্য সেন্স জিরো হচ্ছে আর কি। তাহলে c1 আর তাহলে বলতে পারবো যে x1 আর x2 টা বেসিক্যালি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। তারপর দেখা যাচ্ছে যে ডাইমেনশন, এবারে সলিউশন স্পেসটার আমি ওই সেকেন্ড অর্ডারটাকেই ধরেছি, ঠিক আছে, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ 3। এই সলিউশন স্পেসটার ডাইমেনশনটা কত হবে? এই সলিউশন স্পেসটার ডাইমেনশনটা 2 হবে, কারণ আমরা একটা বেসিস ক্রিয়েট করতে পারছি ওই ফান্ডামেন্টাল সেট অফ সলিউশন দিয়ে। ওটা একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টনেসটা আমি আগে দেখালাম, আর স্প্যানিং তো হয়ে যাচ্ছে, যাতে করে ওই সলিউশন স্পেসটা ওইটা বেসিস ফর্ম করে যাচ্ছে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অ্যাজ ওয়েল এজ স্প্যানিং, তাতে ব্যাপারটা করে আমি ওটাকে x1 আর x2 টা যেটা হচ্ছে ওটা বেসিস ফর্ম করলাম লিনিয়ার হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে। আমি নন লিনিয়ার ক্ষেত্রে কিন্তু বলতে পারবো না। তাহলে এর একটা রেজাল্ট দেখবো, যেটা হচ্ছে যে পিটি আর কিউটি যদি কন্টিনিউয়াস ফাংশন হয় অফ ক্লোজড ইন্টারভাল এবি, দেন দ্য রং স্ক্যান অফ টু সলিউশন x1 and x2 অফ 3, মানে লিনিয়ার হোমোজিনিয়াসটা নিয়েছি আর কি, আইদার জিরো অর নেভার জিরো। জিরো হলে জিরোই হবে কোন একটা পয়েন্টে, যদি রং স্ক্যান ওই ইন্টারভেলের মধ্যে যদি জিরো হয় তাহলে ওভারঅল থ্রু আউট ইন্টারভেলের মধ্যে রং স্ক্যানটা জিরো হবে। আর কোনো ইন্টারভেলে কোনো একটা পয়েন্টে যদি নন জিরো হয় তাহলে রং স্ক্যানটা ওই ইন্টারভেলের সমস্ত পয়েন্টের মধ্যে নন জিরো হবে। সেটা কিভাবে দেখাবো, যে আমার কাছে এক্সপ্রেশনটা আছে w অফ x1 x2 অফ t ইকুয়াল টু হচ্ছে এটা, এটাকে আমি একবার ডিফারেন্সিয়েট যদি করে দিই তাহলে w ড্যাশ ইকুয়াল টু হচ্ছে x1t x2 ডবল ড্যাশ t মাইনাস x1 ডবল ড্যাশ t x2t। আর দুটো টার্ম আসতো, আমি ওটাকে ফাইনালি ক্যালকুলেশন করে ওটা লিখেছি x1t x2 ড্যাশ ডবল ড্যাশ t মাইনাস x1 ডবল ড্যাশ t x2t। এবারে যেহেতু x1 আর x2 হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলিউশন, তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে d2x1 বাই dt2 প্লাস pt dx1 বাই dt প্লাস qt অফ x1 0, আর সেকেন্ড x2 দিয়ে আরেকটা কন্ডিশন পাবো। এর প্রথমটাকে যদি আমি x2 দিয়ে, প্রথম ইকুয়েশনটাকে আমি x2 দিয়ে আর সেকেন্ড ইকুয়েশনটাকে যদি x1 দিয়ে আমি যদি মাল্টিপ্লাই করি, নিয়ে তারপর যদি সাবট্রাকশন করি, তাহলে যেটা পাবো তাহলে x1 ইন্টু x2 ডবল ড্যাশ মাইনাস x1 ডবল ড্যাশ x2 প্লাস p ইন্টু ওই ভেতরের টার্মটা আন্ডার ব্র্যাকেট টার্মটা ইকুয়াল টু 0। আলটিমেট যেটা পাবো আমি dw বাই dx প্লাস pw ইকুয়াল টু 0। এইটা থেকে এটা ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে অবশ্যই আমরা যে জেনারেল সলিউশনটা পাবো সেটা হচ্ছে w অফ x1 x2 অফ t ইকুয়াল টু w অফ x1 x2 t0 ইন্টু e টু দি পাওয়ার t0 টু t ps ds, যেখানে এই এক্সপোনেনশিয়াল ফাংশনটা কখনো জিরো হবে না। তাহলে t0 পয়েন্টে যদি রং স্ক্যানটা জিরো হয় ডান দিকের, তাহলে ও দেখা যাচ্ছে যে ওভারঅল ইন্টারভেলে রং স্ক্যানটা তখন জিরো হয়ে যাচ্ছে। আর যদি ইন্টারভেলে কোনো একটা পয়েন্টে, t0টা যেহেতু আরবিটারি নিচ্ছি, কোনো একটা পয়েন্টে যদি নন জিরো হয় আর এক্সপোনেনশিয়াল ফাংশন যেহেতু জিরো হতে পারবে না, তাহলে আমি এখান থেকে কনক্লুশন করতে পারবো যে ওই রং স্ক্যানটা ওভারঅল দ্য ইন্টারভেলের মধ্যে ওটা নন জিরো থাকবে। তাহলে এটা আমার কাছে একটা রেজাল্ট দাঁড়ালো। এবারে আসছি অচিন্ত, তোমার কোশ্চেন আসছি, if x1t and x2t are any two solution of the homogeneous equation x double dash plus pt x dash plus qt of x equal to 0, then they are linearly dependent on the interval if and only if wrong scan is identically 0. হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো, হ্যাঁ 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 বলো বলো, হ্যাঁ সুব্রত বলো, শুনছি। হ্যাঁ, তো কিন্তু আমার এখানে আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ, রং স্ক্যানটা জিরো হলে তো আগে আরেকটা বলতে কোশ্চেন হবে ছিল। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে যে এরকম যে ওই যে ইন্টারভ্যালটা তুমি বলছো যে টি এর যে ইন্টারভ্যালটা, টি এর ইন্টারভ্যালটা ক্লোজড ইন্টারভ্যাল না ওটা ওপেন ইন্টারভ্যাল? এটা তুমি আমি আরবিটারি ইন্টারভ্যালটা ওপেন ওপেন নিলে ইন্টারভ্যাল হবে না এটা? কেন ওপেন ক্লোজ নিলে কি অসুবিধা হচ্ছে? কিন্তু ক্লোজ নিলে কিছু অসুবিধা হবে? রাইসিংহানিয়ার থিওরি বলছে
রাইসিংহানি আমি একটা তোমাকে এক্সাম্পল একটু পরে হয়তো তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবো। রাইসিংহানি আর একটা এক্সাম্পল রয়েছে, সেখানে বলছে এটাকে ক্লোজ নেওয়া যাবে না, এটাকে ওপেনই নিতে হবে। যাই হোক, আমি বেশ তুমি কন্টিনিউ করো, তারপর আমি বলছি। হ্যাঁ, ইন্টারভ্যাল, আমি টি এর ইন্টারভ্যালটা শুধু অনলি টি এর ইন্টারভ্যাল, বাকি তাহলে ইন্টারভ্যালটা এমন ভাবে ওরা নিয়েছে যেখানে ওই কোএফিসিয়েন্ট গুলো আছে না, পিটি কিউটি, ওগুলো যাতে ডিসকন্টিনিউয়াস না হয়, ওই কন্টিনিউয়াসটাকে মাথায় রেখে হয়তো ওই ওপেন ইন্টারভ্যালটাকে নিয়েছে। ঠিক আছে, আমি এই যেমন ক্লোজড ইন্টারভ্যাল এবির মধ্যে আমি পিটি আর কিউটিটাকে কন্টিনিউয়াস ধরেছি। ঠিক আছে, নিয়ে আমি থিওরি গুলোকে আমি এগোতে যাচ্ছি। আমি যদি এবারে যদি দেখা যেত যে ওই পার্টিকুলার পয়েন্টে ওপেন ইন্টারভ্যাল এবি মানে এন্ড পয়েন্ট গুলোতে ওই ফাংশন গুলো ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, তাহলে এই থিওরি গুলো ইনভ্যালিড হয়ে যাবে। ওভারঅল মানে তোমাকে ওই পিটি কিউটি গুলোকে ওই ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস থাকতে হবে। সেই সেই কন্টিনিউয়াসের কথাটা মাথায় থাকতে হবে। হ্যাঁ, ওই কন্টিনিউয়াসের কথাটা মাথায় রেখেই কিন্তু ইন্টারভ্যাল গুলোকে সেট আপ করেছে। নিশ্চয়ই মনে হয় ওইখানে কিছু একটা করেছে যাতে করে ডিসকন্টিনিউয়াস চলে আসছে। ঠিক আছে, ঠিক আছে, তুমি আমার পাঠিও। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার তাহলে লং স্কেলটা জিরো হলে কখন বলবো যে x1t আর x2t যদি দুটো সলিউশন হয় অফ দ্য হোমোজিনিয়াস ইকুয়েশন এটা ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অন দ্য ইন্টারভ্যাল ইফ এন্ড অনলি ব্রনস্কিয়ান ইজ আইডেন্টিক্যালি জিরো। অর্থাৎ x1 আর x2 টা যদি আমাকে বলে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেখানে পিটি কিউটি গুলো কন্টিনিউয়াস, এই একটা হোমোজিনিয়াস ইকুয়েশনের ফান্ডামেন্টাল সেট অফ সলিউশন, তাহলে আমি বলতে পারবো যে x1 আর x2 টা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। নত কিন্তু বলতে পারবো না। তোমাকে যদি ধরো আমি যেমন এক্সাম্পল দিলাম এক্স স্কোয়ার আর এক্স, যদি এক্স মড এক্স, এই যদি তুমি ডিফারেন্সিয়াল দুটো ভেক্টরের সেট নাও, যে ক্লোজ ইন্টারভাল -1 থেকে 1 এর মধ্যে যদি তুমি লিনিয়ারলি ডিপেন্ডেন্সি চেক করো, তাহলে তুমি দেখবে যে ইন্ডিপেন্ডেন্ট পাচ্ছ অথবা রং স্ক্যানটা 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তখন তুমি কিছু বলতে পারবে না, কারণ ওইগুলো আরবিটারি সেট অফ ভেক্টর দেয়া আছে। ওই আরবিটারি সেট অফ ভেক্টরের ক্ষেত্রে কিন্তু এই কন্ডিশনটা খাটতে হবে না। ওই ভেক্টর গুলোকে কোনো একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন হতে হবে, তাহলে তুমি এই থিওরিটা অ্যাপ্লাই করতে পারবে। লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা তুমি যদি ক্রিয়েট করতে না পারো তাহলে মুশকিল। আরবিটারি সেটের ক্ষেত্রে কিন্তু সেট অফ ভেক্টরের ক্ষেত্রে এই পসিবিলিটিটা আসবে না রেজাল্টের ক্ষেত্রে, ওটা মাস্ট বি সলিউশন হতে হবে। তাহলে এটা যদি প্রুভ করতে যাই, ইফ এন্ড অনলি যেহেতু দেওয়া আছে, আমি ধরে নিলাম x1t আর x2t হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তাহলে x1t ইকুয়াল টু c2 x2t। তাহলে এই যে এক্সপ্রেশনটা পাবো রনস্কিয়ানের এক্সপ্রেশন, যেটা আমি আগে ডিরাইভ করেছি যে x1 ইন্টু x2 ড্যাশ মাইনাস x1 ড্যাশ ইন্টু x2, এটা কি পাবো, এটা আইডেন্টিক্যালি 0 পেয়ে যাবো। অর্থাৎ রনস্কিয়ান অফ t ইকুয়াল টু 0 যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, তাহলে দেখালাম যে রনস্কিয়ানটা 0 হয়ে যাচ্ছে। এবার আমি উল্টোটা ধরছি যে রনস্কিয়ানটা কোনো একটা পয়েন্টে 0, রনস্কিয়ানটা যদি কোনো একটা পয়েন্টে যদি 0 হয়, তাহলে প্রিভিয়াস যে ফর্মুলাটা আমি পেয়েছি w অফ x1, x2 অফ t ইকুয়াল টু w অফ x1, x2 অফ t0 e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন t0 টু t px dx, ওইখান থেকে আমি বলে দিতে পারবো যে রনস্কিয়ানটা 0 হয়ে যাবে। দ্যাট ইজ রনস্কিয়ানটা 0 না, রনস্কিয়ানটা আইডেন্টিক্যালি 0 হয়ে যাবে। তাহলে সলিউশন যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, ওই সলিউশন গুলো কোনো লিনিয়ার হোমোজিনিয়াস ইকুয়েশনের ফান্ডামেন্টাল সেট অফ সলিউশন হতে হবে, তবে আমি এই থিওরেমটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। তাহলে রনস্কিয়ানটা তোমার আইডেন্টিক্যালি 0 হয়ে যাবে। এরপর যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন দ্য কমপ্লেক্স প্লেন সি। ঠিক আছে, কমপ্লেক্স প্লেনের উপর, কমপ্লেক্স প্লেন আমরা দেখেছিলাম যে বিএসসি তে সময় যে কোন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যখন সলভ করতাম, তখন কমপ্লিমেন্টারি ফাংশনটা হয়তো আলফা প্লাস মাইনাস আই বিটা দিয়ে আসতো কোনো কোনো কেসে, সব কেসে আসতো না। ডিস্টিংক্ট রুটও কমপ্লিমেন্টারি ফাংশনের ডিস্টিংক্ট রুটও থাকতে পারে, ইকুয়াল রুটও থাকতে পারে। আবার এটাও একটা কেস ছিল যে কমপ্লিমেন্টারি ফাংশনের সলিউশন গুলো কমপ্লেক্স কনজুগেট আকারে আসছে, তখন যে ওই সলিউশন স্পেসটা গোটাটা কিন্তু আন্ডার দ্য কনসিডারেশন অফ সি, ওখানে আর নিলে হবে না। তাহলে এই যে এইখান থেকে একটা নতুন টপিক হচ্ছে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ওভার দ্য কমপ্লেক্স প্লেন সি তে। আমি এই জায়গাটা খুব খুব কমই বলেছি, কারণ এই জায়গাটা অ্যানালিটিক সলিউশন বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার যে মেথড গুলো আছে, ওই মেথড গুলো যদি আমি এখানে বলতে যাই, প্রচুর বড় মেথড, যে পাওয়ার সিরিজ মেথড থেকে আরম্ভ করে বা ফোবিন্স মেথড থেকে আরম্ভ করে যে সমস্ত অ্যাডাপ্ট করা হয়, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ওভার দ্য কমপ্লেক্স প্লেন সি কে সলভ করা একটা চ্যালেঞ্জিং এর ব্যাপার। কিরকম অসুবিধার সৃষ্টি হয় সেটা আমি একটু বলে যাচ্ছি, যে সলিউশন করাটা কিরকম অসুবিধা হয়। তাহলে কমপ্লেক্স ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলবো? A complex differential equation is a differential equation whose solutions are the function of complex variable. ঠিক আছে, সলিউশনের যে স্পেসটা আসবে সেটা যদি কমপ্লেক্স ভেরিয়েবল ওখানে যদি ইনভলভ থাকে, তাহলে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে বলবো সেটা বলবো কমপ্লেক্স ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তার আগে কমপ্লেক্স ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আগে তা আমাকে একটা ডিফাইন করতে হবে, সেটা হচ্ছে অ্যানালিটিক ফাংশন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যানালিটিক ফাংশন? এ ফাংশন এফএক্ট। হ্যাঁ সুব্রত, একটা কথা বলি, সেটা হচ্ছে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার সলিউশনটার কমপ্লেক্সিটির কথা বলছো? অচিন্ত বলছি, সলিউশনটার কমপ্লেক্স,
হ্যাঁ, সলিউশনটার কমপ্লেক্স, মানে সলিউশন গুলো কমপ্লেক্সের কথা হলে তোমার কমপ্লেক্স ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলছো না তুমি তার কোফিশিয়েন্ট ডিফারেন্সিয়াল গুলো বলছি না, ইকুয়েশনটার কোফিশিয়েন্ট বলছি না, আমি সলিউশন গুলো বলছি, বুঝলে তো? সলিউশন গুলো ওই তো সলিউশন গুলো যদি কমপ্লেক্স হয়, সরি আমার হ্যাঁ সলিউশন কোএফিসিয়েন্ট গুলো যদি কমপ্লেক্স হয় তাহলে সেক্ষেত্রে না, কোফিশিয়েন্ট গুলো সেক্ষেত্রে তুমি ওখানে, আমি এখানে তো গোটাটাই আগে যতগুলো ডিসকাস করেছি, তাহলে তোমাকে কমপ্লেক্স অর্ডারটাকে আলাদাভাবে ডিফাইন করতে হবে, মানে পিটি কিউটি গুলোকে সেগুলো কমপ্লেক্স কোফিশিয়েন্ট আকারে আনতে হবে, বুঝলে তো? আমি যেটা আগে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো ব্যাখ্যা করে করে যাচ্ছি, ওগুলো সব রিয়েল ফিল্ডের উপর, ঠিক আছে? সব রিয়েল ফিল্ডের আমি উপর। সব রিয়েল ফিল্ডের উপর, ওখানে পিটি কিউটি গুলো সব ওইগুলো কন্টিনিউয়াস ফাংশন ওভার আর বা ক্লোজ ইন্টারভ্যাল এবি বা আর যে ফিল্ডটা তুমি নিচ্ছ, ও সব রিয়েল ভ্যালুর উপর, ঠিক আছে? কমপ্লেক্স ভ্যালুটার উপর কিন্তু আমি ডিফাইন করে নিই। কমপ্লেক্স প্লেনের উপর ডিফারেন্সিয়াল ইকুয়েশন ব্যাখ্যা করা অতটা সহজ কাজ না, বুঝলে তো? আমি জাস্ট কয়েকটা জিনিস তুলে ধরছি, কারণ ওইখানে ডিফাইন করতে গেলে আমাকে পাওয়ার সিরিজ মেথড দিয়ে শুরু করতে হবে। পাওয়ার সিরিজ মেথড বা আরো যে সমস্ত কমপ্লেক্স সিঙ্গুলারিটি গুলো আছে, আমি সবগুলোতে যাচ্ছি না, ঠিক আছে? আমি বেসিক জায়গাগুলোকে ধরছি, যেগুলো হচ্ছে প্রবলেমটা অ্যারাইজ করে, ঠিক আছে? ওগুলো ধরতে গেলে প্রচুর লেন্দি হয়ে যাবে লেকচার, ঠিক আছে? না, তাহলে এই ক্ষেত্রে ওই কোএফিসিয়েন্ট কি রিয়েলও হতে পারে? হ্যাঁ, কোফিশিয়েন্ট রিয়েল হতে পারে, কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট হতে পারে। তুমি যখন কমপ্লিমেন্টারি ফাংশন সলভ করছো আলফা প্লাস মাইনাস আই বিটা দিয়ে, ওইখানে যখন তোমার ডিসক্রিমিনেন্টটা লেস দেন 0 চলে আসছে, তখনই তো কমপ্লেক্স সলিউশন চলে আসছে কমপ্লিমেন্টারি ফাংশনে। রিয়েল কোফিশিয়েন্টও আসতে পারে, অসুবিধা কিছু নেই। বা মোট কথা এখন যতগুলো আছে ভেরিয়েবল কোফিশিয়েন্ট কমপ্লেক্স যদি চলে আসে কোন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মানে ওটাকে সেট আপ করা, ম্যাথমেটিক্যাল মডেলকে সেট আপ করা খুব চাপের ব্যাপার হয়, মানে খুব চট করে সলিউশন হয়ে যাবে না, সলিউশন হয়ে যাবে বা এগুলো খুব লেবোরিয়াস কাজ, একটা কমপ্লেক্স প্লেনের উপর ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা। এখন কোনো পার্টিকুলার কোনো থিওরিও নেই, যেমন এক্সিস্টেন্স ইউনিকনেস এর যেমন থিওরি আছে রিয়েল ফিল্ডের উপর বা এটা কমপ্লেক্স প্লেনের উপর, ওর দা কমপ্লেক্স কোএফিসিয়েন্ট যদি চলে আসে, তার এক্সিস্টেন্স বা ইউনিকনেস কি হয়, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, বলা খুব শক্ত কাজ, কারণ কোনো থিওরি আপাতত নেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে, বা থাকলেও অ্যাটলিস্ট আমার জানা নেই যে এখন কোনো হয়তো বেরিয়েছে বা কিছু, কিন্তু আমার জানা নেই কমপ্লেক্স কোএফিসিয়েন্ট, ঠিক আছে? আপাতত নেই, আমার যে মনে যা বলছে, কারণ আমার রিসার্চটা তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেলে তো ভালোই, কমপ্লেক্স কোএফিসিয়েন্টের, কিন্তু করা যায় না। অ্যানালিটিক ফাংশন কাকে বলছে? অ্যানালিটিক ফাংশন বলছে a function fx is defined in the interval containing the point x equal to x0 is called analytic at x0 if the Taylor series exists। ওই পয়েন্টে নেবারহুডে টেলর সিরিজটা এক্সিস্ট করতে হবে আর এফএক্স এ কনভার্ট করতে হবে উইদিন দ্য ইন্টারভেল অফ কনভার্জেন্স। তাহলে ওই যে ফাংশনটাকে বলবো এট এক্স ইকুয়াল টু x0 তে আমি অ্যানালিটিক বলবো, ঠিক আছে? যেমন সাইন এক্স কস এক্স ই টু দি পাওয়ার এক্স অফ অল ফাংশনস আর অ্যানালিটিক এভরিওয়্যার। এখানে এবারে কেউ যদি ভাবে যে কমপ্লেক্স প্লেনের উপর কথা বলছে, তাহলে এই অ্যানালিটিক ফাংশন মানে ওই কমপ্লেক্সের অ্যানালিটিক ফাংশন, আমি অ্যানালিটিক ফাংশনটা এইভাবে ডিফাইন করেছি কিন্তু, ঠিক আছে? ওই কমপ্লেক্সেও ঠিক আছে, কিন্তু অ্যানালিটিক হলে একটা পয়েন্টে ডিফারেন্সিবল হলে ইনফাইনাইট টাইমস ডিফারেন্সিবল হয়ে যাবে অ্যানালিটিক ফাংশন, মানে ওই পয়েন্টে নেবারহুডে আর কি। কিন্তু এখানে আমি পাওয়ার সিরিজ ইন টার্মস অফ সিরিজ সলিউশন, ব্যাপারটা যে কমপ্লেক্স যখন আমি কনসিডার করবো ওভার দ্য কমপ্লেক্স প্লেনের উপর, তখন আমার গোটা ইকুয়েশনের টেন্ডেন্সি থাকবে সলভ করার পাওয়ার সিরিজ সলিউশন দিয়ে। সেই জন্য আমি অ্যানালিটিসিটিটাকে এখানে পাওয়ার সিরিজের মাধ্যমে এক্সপ্রেস করলাম। আমি ওখানে কমপ্লেক্সের ডেফিনেশন কিন্তু আমি নিচ্ছি না, আমি এখানে ইন দা সিরিজ ফর্মে নিচ্ছি। যদি তুমি কমপ্লেক্সে যাও তাহলে অসুবিধা নেই, কারণ হচ্ছে অ্যানালিটিক ফাংশন মানে আমরা যেটা নর্মালি বুঝি সেটা হচ্ছে কি একটা পয়েন্টে যদি ডিফারেন্সিবল হয় তার একটা স্মল নেবারহুড যদি আমি ক্রিয়েট করি, তাহলে সেই স্মল নেবারহুডের প্রত্যেকটা পয়েন্টে সে হচ্ছে কি তার ডিফারেন্সিবিলিটি কন্ডিশনটা থাকবে, ইনফাইনাইট টাইমসে থাকবে। তো সো হয় সেই যে স্মল ইন্টারভ্যালটা তুমি স্মল নেবারহুডটা তুমি ক্রিয়েট করছো, সেই স্মল নেবারহুডের টেলর সিরিজে আকারে আনা যাবে, মানে একই ব্যাপারটা আনা যাবে অবশ্যই। হ্যাঁ, এবং অ্যানালিটিক ফাংশন হলে তার সবসময় এটা টেলর সিরিজ থাকবেই, এটাই টেলর সিরিজ এক্সপানশন থাকবে অবশ্যই। হ্যাঁ, সেটা তো অবশ্যই ভ্যালিড একটা টেলর সিরিজ থাকবেই, কিন্তু ওইখানে যে অ্যানালিটিসিটি যে সমস্ত ব্যাপারগুলো আরো ওইখানে তো শুধুমাত্র ওটা তো একটা কনসিকুয়েন্স, পাওয়ার সিরিজটা থাকাটা একটা কনসিকুয়েন্স ডেফিনেশনে, কারণ ইনফাইনাইট টাইম ডিফারেন্সিবল বলে তুমি ওটা পাওয়ার সিরিজটা পাচ্ছ, ওটা একটা কনসিকুয়েন্স পাওয়ার সিরিজটা। কিন্তু আমি এখানে মেইন ডেফিনেশন আমার অ্যানালিটিক ফাংশনে ওটাই রাখছি, ঠিক আছে? যে ওই সিরিজটাকে কনভার্ট করতে হবে, ঠিক আছে? কনসিকুয়েন্স ভাবে আমি নিচ্ছি না, কিন্তু এটাকে ওই সেন্সে আমি নিচ্ছি না, মেইন ডেফিনেশন আমি এটা রাখছি।
ঠিক আছে, ওখানে যেমন মেন ডেফিনেশন ইনফাইনাইট টাইম ডিফারেন্সিবল, এখানে আমি মেন ডেফিনেশন কিন্তু এটাকে রাখছি। রাখছি কেন, কারণ আছে, কারণ পরে পরে দেখাচ্ছি আমি কিরকম হয় ব্যাপারগুলো, ঠিক আছে। যেমন হচ্ছে সাইন এক্স কস এক্স ই টু দি পাওয়ার এক্স অফ অল রিয়েল ফাংশন, এগুলো হচ্ছে অ্যানালিটিক এভরিওয়্যার। তারপর যেটা রেশনাল ফাংশনটা নিয়েছি অ্যানালিটিক এক্স এর একটা এক্স ইকুয়াল টু 7 আর এক্স ইকুয়াল টু -3 তে, এই দুটো এক্সাম্পল। দ্বিতীয় পয়েন্টে যেটা সেকেন্ড এক্সাম্পলটা অ্যানালিসিসটা ব্রেক করছে একটা এক্স ইকুয়াল টু 7 আর একটা এক্স ইকুয়াল টু -3 তে। তাহলে এবারে অর্ডিনারি পয়েন্ট কাকে বলবো? এই কমপ্লেক্স প্লেনে ডিফাইন করার জন্য আমার তিন ধরনের, এখানে পিটি কিউটি গুলো ডিসকন্টিনিউয়াস আসতেই পারে, যে কোফিশিয়েন্ট গুলো ডিওয়াই ডিএক্স এর কোফিশিয়েন্ট বা এক্স এর কোফিশিয়েন্ট ওগুলো ডিসকন্টিনিউয়াস আসতেই পারে। তাহলে ওই ডিসকন্টিনিউয়াস এর কি কি কেসে এবার ডিসকন্টিনিউয়াস আসবে সেটার জন্য আমাকে তিনটে পয়েন্ট ডিফাইন করতে হবে। একটা হচ্ছে অর্ডিনারি পয়েন্ট, আরেকটা হচ্ছে তোমার আরেকটা হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট। এবার সিঙ্গুলার পয়েন্টের দুটো ভাগ আছে, রেগুলার সিঙ্গুলার পয়েন্ট আর ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট। তাহলে অর্ডিনারি পয়েন্টটা কি না, অর্ডিনারি পয়েন্টটা হচ্ছে a point x equal to x0 is called an ordinary point of the differential equation এইটা if both the equation pt and qt are analytic at x equal to x0। মানে একটা ভ্যালিড x0 নেবারহুডে ও যদি pt আর qt টা ইন দ্য টার্মস অফ পাওয়ার সিরিজে, ঠিক আছে, ইন দ্য টার্মস অফ পাওয়ার সিরিজে আমি অ্যানালিটিকটা এখানে এক্সপ্রেস করছি, if both the function pt and qt are analytic at x0। যদি দুটোই যদি অ্যানালিটিক হয়ে যায়, মানে কোনো সিঙ্গুলারিটি যদি ওইখানে না থাকে, তাহলে ওই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ওই যে পয়েন্টটা করেসপন্ডিং ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আমি অর্ডিনারি পয়েন্ট বলবো। আর অর্ডিনারি পয়েন্ট যদি না হয় তাহলে সেটাকে সিঙ্গুলার পয়েন্ট বলবো। সিঙ্গুলার পয়েন্টের দুটো ভাগ আছে, একটা হচ্ছে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট আর ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট। রেগুলার সিঙ্গুলার পয়েন্ট কাকে বলবো? যে সিঙ্গুলার পয়েন্ট x equal to x0 is said to be regular singular point if both t minus x0 of pt and t minus x0 the whole square qt is analytic at t x equal to x0। যদি দুটো অ্যানালিটিক হয় t minus x0 at pt and t minus